টেস্টিং, টেস্টিং। হ্যালো, 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 হ্যালো। টেস্টিং, টেস্টিং। হ্যাঁ, ঠিক আছে। রেকর্ড টেস্টিং করেছি। হচ্ছে। আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ এখন আমরা আমি ঢাকায় চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন থেকে সবকিছুতে কন্টিনিউটি ফলো করব। আমাদের আশা করি আর কোনো ধরনের ব্রেক হবে না। তো গত ক্লাসে আমরা কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছিলাম। লাইক আমাদের মেসেঞ্জার থেকে শুরু করে আদার বিষয়গুলো নিয়ে। তো আমি আপনাদের জন্য একটা শিট ফাইল রেডি করেছি। এই যে এটা। একটু ভালোভাবে বুঝিয়ে দিই, এরপর আমি শেয়ার করে দিচ্ছি। এই শিট ফাইলে আমাদের সবগুলো তথ্য পেয়ে যাবেন। প্রথমত আমাদের কিন্তু সবগুলো অ্যাপ আছে, হ্যাঁ? আমাদের UI ল্যাবের যে অ্যাপ আছে, আপনারা কিন্তু ওই অ্যাপ থেকে সবকিছু মেইনটেইন করতে পারবেন। তবে আমি যেহেতু অনেক লম্বা সময় ইনঅ্যাক্টিভ ছিলাম, তো সেইজন্য আমি অ্যাপটা আর আপাতত অ্যাক্টিভ করতে পারিনি। মানে আপডেট করতে পারিনি। আপনাদেরটা এখনো পর্যন্ত আপডেট হয়নি। তো সেইজন্য আপাতত আমি ম্যানুয়ালটাই দিয়ে দিচ্ছি, আমি পরে অটোমেট করে দেব। ঠিক আছে? মিটিং লিংক যেটা আপনারা ইউজ করতেছেন সেটাই আছে। এটা চেঞ্জ হবে না, যদি চেঞ্জ হয় এটা আমি জানায় দেব। ওকে? এরপরে ড্রাইভ লিংক এই যে আপনারা যে যতগুলো ক্লাস হবে সবগুলো রেকর্ডেড হয়। যেমন এই যে আমার গত ক্লাস আপনাদের সাথে হয়েছে সেটাই যে এখানে অলরেডি আছে। ঠিক আছে? ওরিয়েন্টেশন। আর যত ক্লাস হবে 1, 2, 3 করে যত আগাবে তত ক্লাস বাড়তে থাকবে। যেমন আমি যদি এখান থেকে দেখাই যে আপনাদের সিনিয়র ব্যাচকে যদি আমি একটা সিনিয়র ব্যাচ প্রেজেন্ট করি, এই যে দেখেন ওনাদেরও কি ড্রাইভ লিংকে সবগুলো ফাইল আপলোড করা আছে। এই যে কোন দিন কি টপিক নিয়ে আলোচনা হয়েছে, তারিখ কবে সব আলোচনা করা আছে, লেখা আছে আরকি। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো সব জিপ ফাইল। এগুলো কি ফাইল? জিপ ফাইল। জিপ ফাইল মানে কি? দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা অব আ ফাইলকে আমরা জিপ করে রাখি, যার মাধ্যমে আমরা খুব সহজে এটাকে কি করতে পারি? ট্রান্সফার এর জন্য ব্যবহার করতে পারি। তো এই যে ফাইলগুলো আমাদের জন্য একটু ইজি হয় জিপ করে রাখলে। তো সেজন্য আমরা জিপ করে রাখি। তো এটাকে যখন আপনারা ডাউনলোড করবেন, তখন আপনাদের কাছে ডাউনলোডের ফোল্ডারটা অনেকটা লুক লাইক এরকম আসতে পারে। এই যে এরকম। ঠিক আছে? এরকমও ইন্টারফেসের দিক থেকে হয়তোবা এটাও না পেতে পারেন। যারা একেবারে নতুন, যাদের এখনো উইন্ডার ইনস্টলড নাই, তারা কিন্তু এই ইন্টারফেসও পাবেন না। তখন যেটা একটু আচ্ছা আমি একটু শেষ করি, দেন আপনাদের Q&A নেব, হ্যাঁ? কোয়েশ্চেন নেব। আপাতত একটু সবাই মিউট থাকি। ওকে। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে, আমি যেটা ইউজ করি একটা সফটওয়্যার, সেটা হলো WinRAR। আপনারাদের যাদের আছে তাদের তো আছেই। যাদেরটা নেই যে উম আ স্পিকার অন করতেছেন একটা ডিভাইস বন্ধ রাখেন, স্পিকার বন্ধ রাখেন। হুম, মামুন সাহেব স্পিকারটা একটু অফ করে দেন। ওকে। তো উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন যেন আপনারা ফাইলগুলোকে খুব সহজে এক্সট্রাক্ট থেকে শুরু করে মেনটেন করতে পারে। আর প্রতিটা ড্রাইভ লিংকের যেহেতু ড্রাইভ লিংকগুলো আমাদের ইয়াতে হয়, আম, দেখা যাচ্ছে যে ড্রাইভ লিংকের একটা স্টোরেজ আছে। স্টোরেজ ফিল আপ হয়ে গেলে কিন্তু ড্রাইভ লিংক ডিলিট করে দেওয়া হয়। যেমন এই যে এখন ড্রাইভ লিংকটা 64 জিবি হয়ে গেছে। মেবি 100 জিবি পর্যন্ত এটার ইয়া থাকে, ক্যাপাসিটি থাকে, আরো বাড়তে পারে, বাট 100 জিবি মনে হয়। তো আমরা কিন্তু ডিলিট করে দিই। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজ দায়িত্ব থেকে যেটা করতে হবে, ইনস্ট্যান্ট আপনারা কি করবেন, ড্রাইভগুলো থেকে যখনই আপনারা আপনাদের ফাইলগুলো পাবেন ডাউনলোড করে নেবেন। তবে হ্যাঁ, এতটাও ইয়া না যে আমি একবারে হুট করে ডিলিট করে দিব। অবশ্যই আপনাদেরকে টাইম দিব ১ সপ্তাহ, ৫ দিন, ১০ দিন টাইম দিব। তবে আপনাদের এটা সবচেয়ে বেস্ট হয় রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে রেগুলার অ্যাক্টিভ থাকা, রেগুলার অ্যাক্টিভ থেকে রেগুলার ক্লাসগুলো ডাউনলোড করে নেওয়া। ঠিক আছে? যেমন এটা হলো আপনাদের প্রিভিয়াস একটা সিনিয়র ব্যাচ, আপনাদের তো নতুন ব্যাচ শুরু হলো। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্লাস মাত্র একটা হয়েছে। ওকে? এই যে এখানে আমি ড্রাইভ লিংক ওটাও আমি শেয়ার করে দিয়েছি। যেটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ড্রাইভ লিংক। এছাড়া মেন্টরের সাথে যোগাযোগ করতে হলে যেসব এটা অলরেডি বলা হয়ে গেছে, মেন্টরের সাথে যোগাযোগ কিভাবে করবেন। এরপরে আপনাদের UI ল্যাবের বিভিন্ন ধরনের কমিউনিটি গ্রুপ আছে। সেই কমিউনিটি গ্রুপগুলো আপনারা এখানে আরেকটা বিষয় হলো মেন্ডেটরি বা যেটা হলো মেইন, সেটা হলো যে মেসেঞ্জার গ্রুপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আপনারা জয়েন হয়ে কমিউনিকেট করবেন, প্রবলেম সলভিং করবেন, ডিসকাশন করবেন। তো সেক্ষেত্রে এই যে এইটা হলো আপনাদের মেসেঞ্জারের লিঙ্ক। আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে মেসেঞ্জারে জয়েন হবেন। তবে মেসেঞ্জারের লিংকে ক্লিক করে জয়েন হওয়ার যে সিস্টেমটা, এটা আসলে একটু জটিল। দেখা যাচ্ছে ৫ জন এপ্লাই করলো, ২ জন জয়েন হতে পারে আর ৩ জনেরটা ক্যানসেল করে দেয়। ঠিক আছে? তো সেইজন্য যদি আপনি জয়েন এ ক্লিক করেন, ক্লিক করার পর দেখছেন যে না জয়েন নিচ্ছে না, তখন যেটা করবেন এই যে নিচে একটা ফর্ম দেওয়া আছে। জয়েন হতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন নিম্নের ফর্মটি ফিল আপ করবেন। তখন আপনি আপনার ফর্মটা ফিল আপ করে দিবেন। সেই ফর্মে কি আছে একটু বুঝিয়ে দিই। এই যে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া বলা আছে। এগুলা মেনে বুঝে ক্লিয়ার হয়ে দেন আপনাকে কি করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। একবার যদি ফর্ম ফিল আপ করে ফেলেন, মানে এই ফর্মটা একবার ফিল আপ হয়ে গেছে, দ্বিতীয়বার করার দরকার নেই।
তথ্য এখানে সেগুলাই দিবেন যেগুলো আপনি ভর্তির সময় দিয়েছিলেন। এই যে নাম্বার, ইমেল ইত্যাদি। শুধুমাত্র একটি ফেসবুক প্রোফাইল মেসেঞ্জারে অ্যাপ্রুভ হবে। আপনাদের অনেকেরই ২-৩ টা ফেসবুক প্রোফাইল থাকে। তো সেক্ষেত্রে একটাই। আবার এখানে আরেকটা, মূল গ্রুপে থাকা ফেসবুক অ্যাকাউন্টই অ্যাপ্রুভ হবে। এখন ধরেন আপনার ফেসবুক যে গ্রুপটা, সেই গ্রুপে কিন্তু আপনি একটা অ্যাকাউন্টই অ্যালাউ করতে পেরে। আপনার এখানে একটা অ্যাকাউন্টই অ্যালাউ হবে। ২ টা অ্যাকাউন্টে কিন্তু অ্যালাউ হয় না। তো এই গ্রুপে যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টে আপনি কি করবেন? ওইটা আবেদনের জন্য এপ্লাই করবেন। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা। এরপরে এই যে সহজে জয়েন করানোর সুবিধার্থে মেন্টরের প্রোফাইলে ফ্রেন্ড হয়ে নিন। যেহেতু আমি এইটাকে চেক করব, চেক করার পরে আমি নিজে এটাকে ইনভাইট পাঠাবো আপনাদেরকে। তো ইনভাইটেশন পাঠাতে গেলে সবচাইতে ইজি হয় যদি আমি আর আপনার অ্যাকাউন্টটা যদি ফ্রেন্ড লিস্টে থাকে। তো সেজন্য এই যে প্রোফাইল লিংক 1, প্রোফাইল লিংক 2 আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি পাবলিক এড করে নিব। ঠিক আছে? ওকে। নাম, ব্যাচ নাম্বার কত আমাদের? ২৪০৪। ওকে। মোবাইল নাম্বার একটু যেটা সেটা দিয়ে দিবেন। যদি কোনো সেকেন্ডারি মোবাইল নাম্বার থাকে, যে ভাই আমি তো মোবাইল নাম্বার আমার ২ টা চালাই, এখন কোনটা দিয়েছে আমার মনে পড়তেছে না। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা মানে যেটার পসিবিলিটিস বেশি যে ভাই এইটা হয়তোবা হইতে পারে। তো ওইটা দিবেন নাম্বার 1 এ। আর নাম্বার 2 তে যেটা পসিবিলিটি কম সেটা দিয়ে দিবেন। আমি একটু সবাইকে মিউট করে দিই, তাই না? ১০ মিনিটের জন্য আমি সবকিছু বুঝিয়ে দেন আমি ক্লাস নিব, কোয়েশ্চেন নেব। এরপর ইমেল অ্যাড্রেস, এরপরে ফেসবুক প্রোফাইল লিংক। ফেসবুক প্রোফাইল লিংক কিভাবে নিতে হয়? অনেকে ফেসবুক প্রোফাইল লিংককে আমরা শেয়ার করতে পারি না। মোবাইলে হলে মোবাইলে আপনারা আমি একটু দেখায় দিব না, সমস্যা নাই। সে ফেসবুক যদি এখানে হয় যে অ্যাকাউন্টে প্রোফাইলে যাবেন, এই যে এই ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে? খুব সহজ। মোবাইলে হলে মোবাইলের এই যে এখানে একটা 3 ডট থাকবে বা এই যে এরকম একটা 3 ডট থাকবে, এখানে আপনি কি করতে পারবেন? আপনার এই যে কপি লিংক নামে একটা অপশন থাকবে। প্রোফাইলে ঢুকে মানে মোবাইল অ্যাপের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে ঢুকে দেন আপনি এখান থেকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? এখান থেকে আপনি ওই যে কপি লিংক নামে একটা অপশন থাকবে। দেখে আমি তারপরে গাইড করে দেই। স্ক্রিন তো শেয়ার করতে পারছি না মোবাইলেটা। তারপর আমি জাস্ট খালি ভিউটা দেখে আমি একটু গাইড করে দিই। আপনারা বুঝে যাবেন আশা করি। বিষয়গুলো খুবই সিম্পল বিষয়, বাট অনেকেই এটাকে জটিল করে ফেলি বা অনেকেই এটার সাথে না। আ দেখা যাচ্ছে যে আমরা এটার সাথে এতটা পরিচিত না। সেজন্য ঝামেলা হয়। এই যে আপনাদের যে প্রোফাইল আছে, আপনারা তো অবশ্যই প্রোফাইলে যেতে পারেন। প্রোফাইলে যাওয়ার পর মোবাইল অ্যাপের কথা বলছি, হ্যাঁ? প্রোফাইলে যাওয়ার পর এই যে এড টু স্টোরি আপনার নাম, আপনার ছবি তো শুরু হয়। ছবি দিয়ে শুরু হচ্ছে, এরপরে নাম দিচ্ছে। এরপরে আপনার এখানে স্টোরি এড করার অপশন আছে, এডিট প্রোফাইল আছে, এর সাথে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করার পরে একেবারে নিচে ইওর প্রোফাইল লিংক নামে একটা লিংক পাবেন। ওখানে ডিরেক্টলি বলাই আছে কপি লিংক। ঠিক আছে? কপি লিংকে ক্লিক করে আপনি কপি করে নিয়ে ওটা জাস্ট খালি এখানে শেয়ার করে দিবেন। ঠিক আছে? এটুকু হয়ে গেলে যথেষ্ট। আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে? এই লিংকটা আপাতত রাখেন। আমি গ্রুপে শেয়ার করে দিব। তবে আপনাদেরকে একবারে অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি আরকি লাইভ। ওকে? হুম, ওকে। আমি দিয়ে দিয়েছি ইম্পোর্টেন্ট পেজ লিংক। ওকে, ওকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই জায়গায় আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে। এবার আসেন আমাদের কারিকুলাম। আমাদের কারিকুলাম অলরেডি আমরা কারিকুলাম গত ক্লাসে ইন্ট্রোডিউস করিনি। আজকের ক্লাসে আমরা একটু কারিকুলামটা দেখে আসি। কারিকুলামের লিংকটাও কিন্তু নিচে দেওয়া ছিল। ঠিক আছে? এই যে কারিকুলাম। এখন কারিকুলামের দিক থেকে এই যে দেখেন, আমাদের গত ক্লাসের আলোচনা আমরা এটা করেছিলাম। এটা আমরা অলরেডি টপিক ক্লিয়ার করে ফেলেছি। আমরা আজকে একটু টপিকে যেতে চাই। তো আসলে আমরা একটু আসি এই কারিকুলামে কি রয়েছে? শর্ট সামারি, হ্যাঁ? ৩ মিনিটের একটা শর্ট সামারি দিয়ে দিই। এই কারিকুলামটা ওয়ার্ডপ্রেসের একবারে 0 থেকে আমরা আসলে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর যতটুকু কারিজমেটিক বা যতটুকু প্রসেস আছে পুরোটা কভার করার চেষ্টা করব। তো সেখানে আমাদের মেজর যে পার্ট গুলো আছে তার মধ্যে ওয়ার্ডপ্রেস পার্ট আছে। আর আমরা অ্যাজ এ পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরকে ব্যবহার করব। ঠিক আছে? তো তার মানে আমাদের এটা ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর, আমরা এই সেক্টর গুলোকে কভার করব। তারপর আমরা একটু যদি ডে বাই ডে আসি, যেমন দেখেন আমরা আজকের ক্লাসটা শুরু করব ওয়েব ডিজাইন থেকে শুরু করে HTML CSS এর একটা বেসিক ধারণা নিব। এর পরবর্তীতে সিএমএস কাকে বলে ক্লাস 2 থেকে সেটা শুরু হবে। তার মানে ওয়ার্ডপ্রেস আমাদের শুরু হবে ক্লাস 2 থেকে। এবং ৩ নাম্বার ক্লাস আমরা থিম প্লাগইন নিয়ে ডিসকাশন করব। তার মানে ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসে ২ টা বা ৩ টা ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক পার্ট কভার করে ফেলবো। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের সিস্টেম্যাটিক যে ফাংশনালিটিস গুলো আছে সেগুলা। ৪ নাম্বার ক্লাসে লাইভ সার্ভার। দেখেন ডোমেইন হোস্টিং এটা খুবই ম্যান্ডেটরি একটা পার্ট। হয়তোবা আমরা অনেকেই জানি, হয়তোবা জানি না। যারা জানি তারা তো যে বুঝি এটার প্রয়োজনীয়তা কতটুকু। যারা জানি না তারা এতটুকু বুঝে রাখেন যে আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং পার্টটা অনেক ইম্পোর্টেন্ট।
সেজন্য আমরা এটা 4 নাম্বার ক্লাসে রেখেছি। এখানে আমাদের অনেকগুলো টপিক থাকবে, কভার করা হবে। ৫ নাম্বার ক্লাসে পেজ বিল্ডার চলে আসবে। পেজ বিল্ডারের পাশাপাশি আমাদের এখানে অ্যাড-অনস নিয়ে আলোচনা হবে, কি, কি বিষয় আছে এবং এটা অনেক বড় একটা পার্ট। তারপর আমরা এটাকে একটা সামারাইজার হিসেবে ইউজ করব এবং এটাকে ব্যবহার করে আমরা কিন্তু অবশ্যই প্রজেক্ট তৈরি করব। এখানে কিন্তু অলরেডি প্রতিটা ক্লাসের সাথে প্রজেক্টস আছে। ঠিক আছে? হয়তোবা প্রতিটা ক্লাসের মধ্যে প্রজেক্ট সম্পর্কে টপিক থাকবে অথবা প্রজেক্ট না থাকলেও প্রজেক্টের প্রিপারেশন যে ইয়াগুলো থাকে যে একটা প্রজেক্ট বানাবো ওইটার প্রিপারেশন যে ক্লাস, ওই ক্লাসগুলো থাকবে। বিষয়টা বুঝতে পেরেছি। তো ৫ নাম্বার ক্লাসে আমরা ইনশাআল্লাহ পেজ বিল্ডার এলিমেন্টরকে ব্যবহার করে আমরা এলিমেন্টরের ফান্ডামেন্টাল আইডিয়া ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার করব, অ্যাড-অনস ক্লিয়ার করব। 6 নাম্বারে চলে আসবে ফিগমা। ফিগমা এটা কি? কেন? এটা আমরা আলোচনা করব। এবং এর পরবর্তীতে ফিগমাকে ব্যবহার করে না মানে ফিগমার থেকে আ প্রজেক্টের যে ইউআই আছে, ইউজার ইন্টারফেসটাকে কালেক্ট করে দেন আমরা এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। ঠিক আছে? ওকে। তো ৭ টা ক্লাস হয়ে গেল। দেন আমরা আমাদের আবার একটু মিড টার্ম থাকবে। আমরা এখানে হয়তোবা প্রিভিয়াস ক্লাসগুলোর উপর একটা গ্রুমিং করব। গ্রুমিং করার পাশাপাশি আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং বা বলা যেতে পারে একটা ছোট একটা ক্লাস অ্যাক্টিভিটি চেক বা এই যে 3 আওয়ার সেশন নেওয়ার চেষ্টা করব। যদি এটা 3 আওয়ার সেশন নেওয়াটা পসিবল হয় না, তারপরেও এট লিস্ট হলেও 2 আওয়ার সেশন যেন আমরা নিতে পারি, সেই জিনিসটা আমরা এখান থেকে চেক করব। ঠিক আছে? নাম্বার 9 এলিমেন্টর প্রো। উপরে এলিমেন্টর চলে গেছে। এটা হলো প্রো ভার্সন। এখন প্রো ভার্সনের সাথে আলাদা কি আছে? অনেক কিছু আছে। ঠিক আছে? আপনি যে Elementor Pro কে ব্যবহার করে আপনি যে ফাংশনালিটি তার থেকে আরো অনেক ফাংশনালিটিস পাবেন হলো আপনি Pro কে ব্যবহার করে। তো আপনাকে Pro ব্যবহার করা শিখতে হবে। তো সেক্ষেত্রে Pro থাকছে। Pro এর পাশাপাশি আমরা আবার Pro এর থেকেও কিন্তু আরেকটা বিষয় থাকবে সেটা হলো ACF। কি জিনিস, কেন, কিভাবে কাজ করে এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপর আসেন WordPress এর আবার কিছু বেসিক রুলস যে সিকিউরিটি, WordPress এর সিকিউরিটি কিভাবে এনশিওরিটি করা যায়। সিকিউরিটি কেন? কারণটা হলো যেহেতু WordPress এর একটা CMS বা একটা মাধ্যম, একটা ওয়েবসাইট বানানোর একটা সিস্টেম। তো ওয়েবসাইটের সিস্টেমের মধ্যে সিএমএস এর মধ্যে এই একটা প্রবলেম খুবই বেশি অ্যারাইজ হয় সেটা হলো যে সিকিউরিটি। ঠিক আছে? কারণ এটা খুবই একটা জনপ্রিয় একটা পার্ট ও সিএমএস। তো সেই ওয়ার্ডপ্রেস। তো সিকিউরিটি কিভাবে এনশিওর করা যায় এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এর পাশাপাশি স্পিড অপটিমাইজেশন থাকবে। ঠিক আছে? তো এগুলো আমাদের পারফরম্যান্স নিয়ে কাজ করবে ওয়ার্ডপ্রেসে। এরপরে আসবে হলো আমাদের ই-কমার্স পার্টের একবারে ফার্স্ট পার্ট সেটা হলো সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ কাকে বলে? ধরুন আপনার একটা মাত্র প্রোডাক্টই আছে এবং এটা কিন্তু ভালো একটা মার্কেট আছে এই আমাদের বাংলাদেশে। বাংলাদেশে হোক, বাহিরের কান্ট্রিতে হোক। তো সেক্ষেত্রে একটা প্রোডাক্টই আছে এবং সেই একটা প্রোডাক্টের জন্যই আপনার একটা ওয়েবসাইট দরকার। আপনি এখন কি করবেন? এই যে তখন আপনি সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাবেন। কিভাবে বানাবেন? তখন কি ফরম্যাটে বানানো হবে? এই জিনিসগুলো আলোচনা হবে। এরপরে আমাদের শুরু হবে ই-কমার্স পার্ট 1 যে না সরি ই-কমার্স এর আরেকটা বড় পার্ট WooCommerce। ঠিক আছে? ই-কমার্স কি, কেন, কিভাবে ফাংশন করে এবং ই-কমার্স সাইটের ব্যবহার বা বানানোর জন্য আমাদের কি, কি বিষয়াদি মাথায় রাখতে হয়। এটার উপরে টোটাল ২ টো ক্লাস থাকছে আমাদের। ঠিক আছে? তো ২ টো ক্লাস আমরা এনাফ যথেষ্ট ডিসকাভারি করব এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। ওকে? আর লাস্টের ৩ টা ক্লাস থাকবে হলো ১৬, ১৭, ১৮ মার্কেট প্লেস নিয়ে। এত কিছু শিখলাম। এখন এটাকে আমরা রিয়েল টাইম মার্কেট প্লেসে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? সেই জায়গা থেকে আমাদের কি, কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কি, কি কার্যক্রম, কি, কি অ্যাক্টিভিটি করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এবং ১৯ নাম্বার ক্লাসে আমাদের কি হবে? আমরা যদি সবকিছুতে অন টাইম শেষ করতে পারি, দেন আমরা ফাইনাল প্রজেক্ট সাবমিশন করে আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করব। ঠিক আছে? তো এত বড় একটা জার্নি এটা কিন্তু ১-২ দিনের জার্নি না, এটা প্রায় ২.৫ থেকে ৩ মাসের একটা জার্নি। অলরেডি আপনারা ৯ তারিখে অ্যাডমিশন নিয়েছেন ১০ দিন হয়ে গেছে। ১০ দিনে মাত্র ৩ টা ক্লাস হয়েছে। তো যদি আমরা এখনো টপিকে যেতে পারিনি। তো দেখবেন যে ঘুরে ফিরে ৩ মাসে এই কোর্সটা যাবে। ঠিক আছে? এই কোর্সের আবার এখানে আরেকটা বিষয় হলো যেহেতু ১.৫ ঘন্টার সেশন, ১.৫ ঘন্টার সেশন কিন্তু আমরা আসলে দেখবেন যে আমরা খুবই আ লম্বা সময় কিন্তু আমরা পাবো না। দেখেন ১.৫ ঘন্টা সেশনের মধ্যে ১ম ১৫ মিনিট কিউ&এ সেশন, অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু প্রবলেম সেশন, প্রবলেম সলভিং থাকবে বা মেজর কিছু প্রবলেম সলভিং থাকবে। মাঝখানে ১ ঘন্টা আমরা ক্লাস করব। পরবর্তী আবার ১৫-২০ মিনিট আমাদের কিন্তু সামারাইজ এবং কিউ&এ সেশন করে দেন আমাদের কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সরি ক্লাসটাকে শেষ করতে হবে। তাই না? তো ১ ঘন্টায় আসলে আমরা যে খুবই ডেপথ লেভেলে আলোচনা করতে পারবো দেখবেন যে সময়ই চলে যায়। ২ টপিক আলোচনা করতে, করতে দেখবেন যে সময় চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের রেকর্ডিং সেশনও থাকবে। সেই রেকর্ডিং সেশনগুলো আমাদের UI ল্যাবের যে ওয়েবসাইটস আছে সেখানেই পাবলিশ হবে।
তা আমরা আশাবাদী যে ইউআই ল্যাবের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সবারই অ্যাক্সেস আছে। ঠিক আছে? এই যে আমাদের ব্যাচ নাম্বারটা হলো 2504। আচ্ছা, 2504 এর অ্যাক্সেস কি আমার কাছে আসে না এখনো? আচ্ছা, আমি এটা চেক করে আমি আপনাকে জানাবো, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আচ্ছা, একটু তাহলে আমি একটু আইডিয়া জেনে নিই, হ্যাঁ? আমাদের আবির স্যার এখানে আছে। স্যার, আচ্ছা, এটা অ্যাক্সেস নাই আমাদের কাছে না। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা ম্যানুয়াল, যেহেতু আমরা এত পুরোটা ম্যানুয়াল বুঝিয়ে দিয়েছি, তাই না? ম্যানুয়াল তো হয়ে যাওয়ার কথা। ম্যানুয়ালি আমরা এটাকে মেইনটেইন করব। আমার কাছেও অ্যাক্সেস নেই। এটা আমাকে হয়তোবা একটু অথরিটির সাথে কথা বলে বুঝে নিতে হবে। তো রেকর্ডেড সেশনগুলো আমি হয়তোবা আপনাদেরকে এইভাবে দিব। নাহলে আমি প্রতি ক্লাস বাই ক্লাস আপনাদেরকে প্রতি রেকর্ডিং সেশন আমি আপনাদেরকে দিয়ে দিব। বিষয়টা বুঝতে পারছি? দেখেন, প্রতিটা ক্লাসের পরে রেকর্ডেড আছে। কিছু ক্লাসে থাকবে, কিছু ক্লাসে থাকবে না, স্বাভাবিক। যেমন এই যে এখানে আছে, অনেকগুলোতে থাকবে না। যেমন অনেকগুলো আছে অপশন, শুধু অপশন 1, অপশন 2 লেখা আছে। ঠিক আছে? ওগুলাতে নেই। এই যে যেমন এই যে এইগুলা, এগুলা নেই। ঠিক আছে? প্রতিটা ক্লাসের পাশাপাশি আরো কিছু এক্টিভিটিস আপনাদের থাকবে। যেমন এখানেই অলরেডি দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট কি থাকবে এখানে আমি অলরেডি লিখে দিয়েছি। এর পাশাপাশি আপনাদের এখানে রাইটিং পার্ট থাকবে। আচ্ছা, খুবই সিলি লাগতে পারে যে রাইটিং পার্ট কেন? বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে রাইটিং পার্ট আসলে এটা আমাদের সামারাইজ, আজকের ক্লাসে আমরা কি শিখলাম এটা পুরোটা একটা সামারাইজ জেনারেট করে দিতে পারে। যে আজকের ক্লাসে আমি এই পার্টটা শিখলাম। তো অনেকে আমরা করতে চাই না, বাট এটা যারা করবেন দেখবেন যে আপনাদের ক্লাস থেকে কোয়ালিটিফুল বা কোয়ালিটি মেনটেনেন্স করাটা অনেক, মানে এসুরেন্স করতে পারবেন খুব সহজে যে আমি আসলে ক্লাস আমি কি শিখেছি। ওকে, বিষয়টা ক্লিয়ার। ওকে, তো আশা করি আমাদের সবগুলো টপিক ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যদি আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে শুরু করব, এখন টপিকে চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মডিউল নিয়ে ঘাটাঘাটি করেন। এরপরে যদি মডিউল নিয়ে কোয়েশ্চেন আসে সেটা আমরা এই ক্লাস শেষে বা আগামী কালকে করব, আগামী ক্লাসে করব। মডিউলের কোয়েশ্চেনটা আজকে নিচ্ছি না, কারণ মডিউল আমরা এখনো দেখিনি। হ্যাঁ, আবরার শাহরিয়ার। হ্যাঁ, আমি প্রশ্ন করছিলাম যে এলিমেন্টর প্রো ওটা তো টাকা দিয়ে কিনতে হয়, তো ওই ক্ষেত্রে এটা আহ, আপনি দেখাবেন পরে আমরা কি কিনে নিব, না মানে প্রসিডিউরটা কি হবে? এটা আমি আপনাদেরকে ফ্রিতে দেখায় দিব, কারণ আমাদের প্রতিটা প্রোডাক্টের লাইসেন্সের ভ্যারি আছে। আমরা যে লাইসেন্সগুলো ব্যবহার করি সেগুলো জিপিএল লাইসেন্স। আমি লাইসেন্সের বিষয়গুলো আমি বুঝাই দিব না। মানে একটা প্রসেস আছে যেটা প্রো ভার্সনই, বাট আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। তবে এটা শেখার পারপাসে, মানে লার্নিং পারপাসে এটা আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো না। তো আমরা ওইগুলা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, এমডি আব্দুল্লাহ, আমার মিতা। স্যার, স্যার আমার কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যে বলছিলেন ফার্স্টে যে মার্কেট প্লেসে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, এখন এই প্রসেসটা যদি আপনি একটু বলে দিতেন যে কোনটায় কোনটায় আমরা খুলবো বা কিভাবে খুলবো, এটা যদি আপনি না বলে না না, দিতেন এখন তাহলে খুব খোলার ভালো হতো। দরকারই নেই। যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট যেভাবে আছে সেভাবেই থাকুক, কিন্তু যাদের নাই তারা খোলার দরকার নাই। আমি নিজেই যেদিন মার্কেট প্লেসের ক্লাস হবে আমি নিজে গাইড করব, আমি নিজে থেকেই খোলাবো। ঠিক আছে? আপনাদের নিজ দায়িত্বে আচ্ছা, গিয়ে খুলতে গেলে প্রবলেম তো করবেন। মনে করেন যে উনি হয়ে যাবে, সমস্যা দেখা দিলে পরবর্তী হয়তোবা সেটা অনেক বড় ক্ষতি হতে পারে। তো আপনাদের দরকার নেই। যাদের অ্যাকাউন্ট আছে তাদেরটা থাকুক, যাদের নাই তারা খোলারও দরকার নেই। ওকে, জি স্যার, কোর্স বুঝতে শেষের পারছি। ক্লাসগুলোতে আমরা করব। আহাদুজ্জামান খান। জি স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, যে কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম যে এলিমেন্টর এটা হচ্ছে ইসরায়েলের তৈরিকৃত সফটওয়্যার। হুম এটা কি হুম হুম। সত্যি স্যার? আমি এটা ঘাটাঘাটি করছিলাম, বাট আমি এটা আসলে পাইনি। তারপর আমি চ্যাট জিপিটি কে আস্ক করি তো। জি স্যার। উম, আরেক ঝামেলা। এইটাও আমার কাছে নতুন ছিল, এলিমেন্টর, উইক্স, এই দুটো নাকি ইসরায়েলি প্রোডাক্ট। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারিনি, সময় পাইনি, কারণ আমি নিজেও খুব একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে গেছি। তো জি স্যার। ইভেন আপনাদের যে 17 মার্চের যে হইছে, 17 মার্চ না, আপনাদের যে মার্চ ফর গাজা হইছে, ওইটা তো আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমি নিজেই আমার এতগুলো সমস্যার মধ্যে আমিও জড়িত, জর্জরিত অবস্থায় আছি। ওকে, ইজ এলিমেন্টর।
হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্ট। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আস্তে আস্তে শিফট হইতে হবে অন্য ডিফারেন্ট ইয়েতে। আমরা হয়তো এলিমেন্টরকে অল্টারনেট হিসেবে আমরা তাহলে ইয়া ইউজ করতে পারি, ডিভি থিম ইউজ করতে পারি। পরে ব্লক এডিটর আছে, মানে শিফট করতে হবে আর কি। জি স্যার, স্যার রাইট। আচ্ছা, এটা স্যার বিষয় না, আপাতত আমরা কাজ শিখি, পরে সার্ভিস দেওয়ার সময় যার যেটা ইচ্ছা ও ওইভাবে কাজ করবে। হ্যাঁ, ওকে। আনোয়ার, স্যার এই আমরা কোর্সটা এলিমেন্টের এটা ইলিমেন্টের এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ভালো আছেন? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ওকে। আমরা যেহেতু ক্লাসের টাইমে আছি, তো সেক্ষেত্রে আমরা আমাদের মতামত থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আমরা ক্লাসের শেষে রাখবো। হ্যাঁ, তো আপাতত দরকার নেই, আমরা জাস্ট খালি ক্লাসের টপিকে থাকি। হ্যাঁ, আনোয়ার সাহেব একটু আর্লি কোয়েশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম স্যার, এটা কত নম্বর ক্লাস চলতেছে? আজকে প্রথম ক্লাস। ঠিক আছে স্যার। ওকে, তো সবার কোয়েশ্চেন শেষ, আমি একটু মিউট করে দিচ্ছি আবার। হ্যাঁ, ওকে। তো প্রথম ক্লাস আমাদের যেটা, সেটা হলো কি, এই যে ইন্ট্রোডাকশন টু ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজি, আমরা ওয়েবসাইট সবাই চিনি, কারণ যেহেতু আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসে অ্যাডমিশন নিয়েছি, মানে আমাদের ফান্ডামেন্টাল আইডিয়াগুলো ক্লিয়ার। তারপরও যেহেতু আমরা একটা কোর্সে অ্যাডমিট হয়েছি, সেই কোর্সের একটা ফর্মালিটি বলা যায় অথবা কন্টিনিউটি বলা যায়, যে এটাকে মেনটেন করে আমি বিষয়গুলোকে ক্লিয়ার করার পারপাসে আমরা আবার একটু জিরো থেকে শর্টলি একটা ব্রিফ করে বিষয়গুলো ক্লিয়ার করে দিই, যে ওয়েব টেকনোলজি কেন, কিভাবে তৈরি করা হয়েছে, এবং এটা প্রয়োজনীয়তা বা এটার অডিয়েন্স কারা, এবং এটা ব্যবহার করার কারণে আমাদের দেখা যাচ্ছে যে এটা কি ধরনের ফায়দা নিয়ে আসছে আমাদের জন্য, এই জিনিসগুলো একটু আলোচনা করব। ওয়েব টেকনোলজির আগে এখানে ওয়েব ডিজাইন সম্পর্কে শুরু করা হয়েছে, তবে আরেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করা উচিত, সেটা হলো যে ইন্টারনেট কাকে বলে। দেখেন, আমরা ইন্টারনেট জানি যে আমাদেরকে যদি ইন্টারনেট ব্যবহার করতে হয়, আমাদেরকে মোবাইলের নেট ভরতে হয়, ডেটা ভরতে হয়, 1 জিবি 2 জিবি আমরা কিনে নিই, তাই না? সেটা খুবই একটা বেসিক একটা ইনফো। তো এখন কথা হলো ইন্টারনেটটা কি। সহজ করে বলতে গেলে ইন্টারনেট হলো কি, পুরো পৃথিবীতে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের একটা ইন্টার কানেকশন। সহজ ভাষায় কি বললাম, পৃথিবীতে যত ডিভাইসেস আছে সবগুলো ডিভাইসের ইন্টার কানেকশন। ধরেন আজকে আমি ঢাকা ক্যান্টনমেন্ট মহাখালীতে বসে, তো ঢাকা মহাখালী স্কেচ টাওয়ারে বসে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। সেক্ষেত্রে আপনারা কেউ যশোরে আছেন, কেউ ঢাকার অপর প্রান্তে আছেন, কেউ অন্যান্য জায়গায় আছেন। এই যে আজকে আমরা যে কানেক্ট হতে পেরেছি, কিভাবে কানেক্ট হতে পেরেছি, একটা ডিভাইসের মাধ্যমে কানেক্ট হতে পেরেছি। কেউ ল্যাপটপে আছি, কেউ মোবাইলে আছি, কেউ অন্যান্য ডিভাইসে আছি। এই যে ডিভাইসগুলো যে একে অপরের সাথে কানেক্ট করা সম্পূর্ণ বা সম্ভব হয়েছে, এটা কার কারণে হয়েছে? ইন্টারনেটের কারণে হয়েছে। ঠিক আছে? তো সহজ বাংলায় ইন্টারনেট হলো কি, প্রতিটা ডিভাইসের একটা ইন্টার কানেকশন বা কানেকশন, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। সহজ ভাষায় ক্লিয়ার। এখানে আপনারা ছবি দেখেও বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন, এই ছবিতে বলা হচ্ছে এই যে পুরো পৃথিবীর একে অপরের সাথে কানেক্ট করছে। আবার যদি এইখানে দেখেন, এই যে কেউ কম্পিউটার চালাচ্ছে, কম্পিউটার ডেটাগুলো এক জায়গায় যাচ্ছে, আবার সেটা আবার ল্যাপটপে আসতেছে, সেটা আবার মোবাইল থেকে এক ডাটা গিয়ে আবার আরেক মোবাইলে আরেক ডাটা আসতেছে। দেখেছেন? তো এটা কি, পুরো পৃথিবীর ইন্টারকানেকশনটাকে মূলত কি বলা হয়? আমাদের ইন্টারনেট বলা হয়। ওয়েল গুড, ইন্টারনেট ফাউন্ড হয়ে গেছে। তো আমরা তো আলহামদুলিল্লাহ কানেক্টিভিটি শুরু করে দেওয়ার কথা। তো আবার ওয়েবসাইট কেন আসলো? হ্যাঁ, ইন্টারনেট দিয়ে তো সবকিছু করা যেত, যে ভাই কানেক্ট তো হয়ে গেছে। এখানে প্রবলেমটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কানেক্ট হয়েছি ঠিকই, তবে আমরা ইন্টারনেটকে ব্যবহার করে কমিউনিকেশন করতে পারছিলাম না। বিষয়টা অনেকটা এরকম, আহাদুজ্জামান আর মাসুক সাহেবকে আমি বললাম যে, স্যার আপনারা একটু দাঁড়া, আপনাদের এই ইন্ট্রোডিউস করাই দিলাম। এই হলো মাসুক সাহেব, এই হলো আহাদুজ্জামান সাহেব। একটা রুমের মধ্যে আমি দুজনকে দুই পাশে রেখে দিই। কিন্তু প্রবলেমটা হলো যে আমি এখন আপনাদেরকে কথা বলার পারমিশনটা দিলাম না। ইন্ট্রোডিউস করে দিলাম, সব করে দিলাম, এখন কথা বলার অপশনটা দিলাম না। বা আপনাদের বাকশক্তি নাই। তাহলে এখন কিভাবে হবে? তো এই যে বাকশক্তি, ইন্টারনেট জগতের মাধ্যমে যে আমি আমার কথাটাকে শেয়ার করব, আমি যে আমার কথাটাকে বলবো, সেই কথাটা কেউ যে শুনবে, এই যে একটা টেকনোলজি, যে কমিউনিকেশন সিস্টেম, এই কমিউনিকেশনটা সিস্টেম করার জন্যই ওয়েব টেকনোলজির ইন্ট্রোডিউস বা ওয়েব টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে? এখন শুধুমাত্র যে ওয়েব টেকনোলজি রয়েছে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন বাস্তবায়ন করা, এটাও নয়। এছাড়াও কিন্তু সফটওয়্যার রয়েছে। দেখেন, আপনি যে মোবাইলে আজকে কি করেন, ফেসবুক চালান, মোবাইলে আপনি ফেসবুক অ্যাপ চালান, তাই না? আজকে আপনি মোবাইলে ইউটিউবে ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও আপনি দেখতেছেন কিভাবে? মোবাইল অ্যাপ দিয়ে। তার মানে সফটওয়্যারকে ব্যবহার করে আমরা কিন্তু চাইলে টেকনোলজি বা কমিউনিকেশন বাস্তবায়ন করতে পারি। তাহলে মানুষ ওয়েব কেন চুজ করবে?
কোয়েশ্চেন আসতে পারে না যে ভাই আমি তো সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে পারতাম, আমি ওয়েব কেন শিখতে আসছি বা আমি ওয়েব নিয়ে কাজ কেন করবো, বা একটা ক্লায়েন্ট যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার একটা ওয়েবসাইট কেন দরকার, সেখানে আমি অ্যাপ দিয়েই তো কাজ করতে পারি, তাই না? তো সহজ বাংলায় বলতে গেলে ঠিক আছে। তো আপনি যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চান, আপনাকে একটা লম্বা খরচ করতে হবে এবং এটা সময় সাপেক্ষ। তার মানে সফটওয়্যার যদি বিল্ড করতে হয়, সফটওয়্যারে খরচ বেশি, সময় সাপেক্ষ, এবং এটা কি লাগবে? আপনাকে অবশ্যই খুবই একজন এক্সপার্ট লোক লাগবে যে এই কাজটা করে দিতে পারবে। এখন এক্সপার্ট ছাড়া কি আমরা করতে পারবো কিনা? আমরাও করতে পারবো। তবে আমাদেরকে ওই সফটওয়্যার বিল্ড আপের যে এক্সপার্টিস বলা যায় বা আমাদের যে টেক নলেজ আছে, সেই নলেজটা গেইন করতে আমাদের কমপক্ষে ৬ থেকে ৬ মাস থেকে শুরু, বাট কমপক্ষে এক্সপার্ট লেভেলে কাজ করতে গেলে ২.৫-৩ বছর লাগবে। সহজ বাংলায় বলতে গেলে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার টেকনোলজি শেখার যে ইয়াটা, সেটা অনেকটাই পার্টটা অনেকটাই জটিল। এই কারণে দেখা যাচ্ছে ইন্টারনেট আবিষ্কারের পর থেকে, সফটওয়্যার বানানোর পর থেকে দেখা যাচ্ছে মানুষের ইন্টারনেটে ব্যবহারের অগ্রগতি অনেক স্লো প্রসেসে আগাচ্ছিল। ঠিক আছে? ইন্টারনেট কিন্তু অনেক আগে থেকেই কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে টেকনোলজিক্যাল যে হার্ড আছে বা জটিলতা রয়েছে, সেই জটিলতার কারণে মানুষ ইন্টারনেটের সাথে ওইভাবে কানেক্ট হতে পারছিল না। তো এই বিষয়টা যখন আমাদের টিম বার্নার্স-লি, যিনি আমাদের ওয়েবের টেকনোলজি যে টিম বার্নার্স-লি, উনি বিষয়টা উদ্ভাবন করেন বা নিজের বিষয়টা বুঝেন, এবং উনি নিজেই তখন ওয়েব টেকনোলজিটাকে আবিষ্কার করেন। যে ওয়েব টেকনোলজি এমন একটি টেকনোলজি হবে, সেটা শেখার জন্য কোনো ধরনের কি দরকার নাই। কোনো কম্পিউটারের উপর এক্সপার্টিস যে সিএসসি স্টুডেন্টরাই করতে পারবে, আর কেউ করতে পারবে না। অথবা ডিপ্লোমাকারী করতে পারবে, আর কেউ করতে পারবে না। এরকম কোনো বাইন্ডিং বা এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। যে কেউ আজকে কম্পিউটারে বসে কাজ শুরু করতে পারবে, খালি তাকে জানতে হবে যে কম্পিউটার কিভাবে ফাংশন করে। তাই না? কম্পিউটার কিভাবে রান হয়, কম্পিউটার কিভাবে ওপেন ক্লোজ হয়, কিভাবে একটা ফোল্ডার ডিলিট হয়, কিভাবে একটা ফোল্ডার আনে। এই জিনিসগুলো যদি বেসিক লেভেলে যা থাকলে তার কাছে থাকে, সে এই কোর্সটা করতে পারবে বা সে ওয়েবসাইট তৈরি করতে পারবে। বিষয়টা বুঝতে পেরেছি। তো এখন আসেন ওয়েবসাইট দেখতে কেমন হয়। এখন ওয়েবসাইট রান করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। দেখা যাচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখন লেভেল 1 টা কি? ধরেন আপনাকে একটা সফটওয়্যার লাগবে। সেটা কি? একটা ব্রাউজার। এখন ব্রাউজার কি জিনিস? বলতে পারেন না? যে ব্রাউজার কাজটা কি আসলে? ওকে। তো এবার আসেন ব্রাউজার জিনিসটা কি, এটা একটু ক্লিয়ার করে দেই। এই যে আমরা যে কোনো একটা জিনিস আমার সার্চ করা দরকার, যে আমি সার্চ করতে চাই যে পৃথিবীতে এখন কত মানুষ আছে, যে হাউ মেনি পিপল অন আর্থ, পৃথিবীতে কত মানুষ আছে আমার এটা চেক করা দরকার। এখন আমার এটা যে লিখতে হবে, কোথায় লিখবো আমরা? এই যে হাউ মেনি পিপল বা হাউ মেনি পিপল ইউজ ইন্টারনেট, এটা আমার জানা দরকার। এই যখন আমি এটা সার্চ করলাম, এটা সার্চ করার জন্য আমি কোথায় সার্চ করেছি? একটা ক্রোম সফটওয়্যারের মধ্যে সার্চ করেছি, তাই না? এই যে, তো এই যে আমি যে একটা ক্রোম সফটওয়্যার ইউজ করেছি, এই সফটওয়্যারটা হলো ব্রাউজার। তো ব্রাউজার কাকে বলে? ব্রাউজার হলো আপনার যোগাযোগ ব্যবস্থাকে স্থাপন করার জন্য আপনি যে সফটওয়্যারগুলো ব্যবহার করেন, তার মধ্যে ব্রাউজার হলো একটা। ওকে, এখন আসেন আরেকটু ইজি করে বললে, যদি আমি এখানে লিখি যে হোয়াট ইজ ব্রাউজার। ওকে, এই যে browser is a software application that allows user to access and view content on the world wide web। তার মানে ব্রাউজার একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি। সহজ বাংলায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হলো একটা কোম্পানি, যে কোম্পানিটা ওয়েবসাইট তৈরি, মানে ওয়েবসাইট টেকনোলজি তৈরি করেছে, এটা টিম বার্নার্স-লিরই একটা কোম্পানি। ওকে, তার মানে ব্রাউজার হলো কি একটা সফটওয়্যার, যে সফটওয়্যার মাধ্যমে আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি। তার মানে আমাদের এখন একটা ব্রাউজার দরকার। আপনাদের কম্পিউটারে অলরেডি ব্রাউজার আছে, অলরেডি আমরা ক্রোম বা আদার্স ব্রাউজারের সাথে কানেক্টেড। একটা কানেক্টেড হলেই হয়েছে, আমরা এখন কি লেভেল 1 কমপ্লিট। লেভেল 2, ব্রাউজারের পাশাপাশি আমাদের একটা সার্চ ইঞ্জিন ব্যবহার হচ্ছে। দেখেন এই যে আপনি যে ব্রাউজারের মধ্যে সার্চ করলেন হোয়াট ইজ ব্রাউজার, এই যে সার্চ ইঞ্জিনটা যে ব্যবহার করছে, এটারও প্রয়োজনীয়তা রয়েছে, যার মাধ্যমে যেটা আমাদেরকে সার্ভিস দিচ্ছে কি গুগল। শুধু গুগলই নেই, আরো আছে, বিং আছে, ইয়াহু আছে, আরো অনেকগুলো আছে। সেই ক্ষেত্রে আপনারা অলরেডি এগুলোর সাথে কানেক্টেড, লেভেল 2 আমার কানেক্টেড হয়ে গেল, তাই না? তো
তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা এখন কি করতে পারি? ওয়েবসাইটকে ভিজিট করতে পারি। কিভাবে ভিজিট করব? ধরেন আমি এখানে গেলাম, লিখলাম যে হাউ মেনি পিপল অন আর্থ, এই যে অলরেডি আমি সার্চ করেছি। ঠিক আছে? হাউ মেনি পিপল ইউজ ইন্টারনেট। এখন এখানে এআই এর একটা ফিচার আছে, এটা গুগল থেকে দিয়েছে। বাট এছাড়া টোটাল এই যে দেখেন আমি টুলসে ক্লিক করার পর টোটাল ৫ বিলিয়ন ইউজার আমি ৫ বিলিয়ন রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি। মানে ৫০০ কোটি রেজাল্ট। এই যে ৫০০ কোটি রেজাল্টটা যে আপনি এখানে এই যে লিঙ্ক বাই লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে ডিমান্ড সেজ, এরপরে এই যে ডিজিটাল পোর্টাল, ডেটা রিপোর্টাল, এরপরে আছে কি এই যে স্ট্যাটিস্টিকা, এরপরে আছে কি এই যে এখানে সবগুলো স্ট্যাটিস্টিকা, এরপরে আছে আওর ওয়ার্ল্ড ইন ডাটা, এরপরে উইকিপিডিয়া, এরপরে সোকস, এরপরে ইন্টারনেট লাইভ স্ট্যাটাস। এগুলো সম্পূর্ণই হলো ওয়েবসাইট। এখন যদি আমি একটা একটা করে ভিজিট করি, ধরেন আমি এই যে এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৪ টা ওয়েবসাইট আমি ভিজিট করলাম। ঠিক আছে? এই যে দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস তারা আমাদেরকে প্রেজেন্ট করছে। মানে খুব সুন্দরভাবে বিষয়টাকে গুছিয়ে তারা এটাকে প্রেজেন্ট করছে। এই যে এটা। তাই না? এই যে এত সুন্দর করে লা কালারটাকে একটু ডার্ক করে, উপরে এই যে ২ দিকে ২ টো কনটেন্ট রেখে, মাঝ বরাবর হেডলাইন, এরপরে কনটেন্ট গুলোকে গুছিয়ে রাখার যে সিস্টেমটা, এই সিস্টেমটায় যে তারা যারা তৈরি করেছে তারাই ওয়েব ডিজাইনার, আর এগুলোকে আমরা ওয়েবসাইট বলি। যেমন এই যে দেখেন কনটেন্ট সেম, টপিক সেম, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা যখন ওয়েবসাইট বানাবো, আমরা অবশ্যই কিছু সার্টেন টপিকের উপরে আমরা এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করব। ওকে? উইকিপিডিয়াটা দেখেন। এরপর আবার এখানে সোর্সটা দেখেন। ঠিক আছে? হাউ মেনি পিপল ইউজ দ্য ইন্টারনেট? সেম ডেটা, সেম কনটেন্ট, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ওকে? তো আশা করি আমরা প্রথম টপিকটা ক্লিয়ার। ইন্টারনেট কাকে বলে? ওয়েব ডিজাইন কাকে বলে? আর ওয়েব ডিজাইনের কনসেপ্টটা কি? এখন ওয়েব ডিজাইনের কাজ করতে হইলে কি কোনো সফটওয়্যার লাগবে? এখন আমি বললাম যে স্যার আমি তো ওয়েবসাইট বানাইতে চাই। এখন আমি কি করব? তাই না? এখন ওয়েবসাইট যদি আমরা বানাতে চাই তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ কি জিনিস? তাই না? কম্পিউটার পুরোটাই এটা প্রোগ্রামড একটা জিনিস, তাই না? এখন কম্পিউটার কমান্ড করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটার একটা খুবই দেখা যাচ্ছে মিনিমাল ভার্সন আমাদেরকে ব্যবহার করতে হয়। সেটা হলো কি HTML। এখন কথা হলো তাহলে HTML টা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কি জিনিসটা? ওকে। তো এইটার ডেফিনেশন তার মধ্যেই আছে। HTML এটা হলো একটা শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে HTML stands for Hypertext Markup Language. তো HTML টাকে মূলত ব্যবহার করা হয় কি কাজে? আমাদের ওয়েবসাইটের মার্কআপ তৈরি করার খাটতে। এখন মার্কআপ কি জিনিস? আরেকটু ব্রিফ করে দিই। আমাদের ওয়েবসাইটটাকে যে তৈরি করব, এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু কি দরকার? স্ট্রাকচার তৈরি করা দরকার। সেই স্ট্রাকচার তৈরি করতে আমাদেরকে ব্যবহার করতে হয় HTML। এক্সাম্পল দিব? আচ্ছা, একটা বিল্ডিং তৈরি করতে চাইবেন আপনি। ধরেন আপনার টার্গেট হলো আপনি একটা ৮ তলা ফাউন্ডেশন বা ৮ তলা বিল্ডিং তৈরি করবেন। এখন আপনি যখন ৮ তলা বিল্ডিং তৈরি করতে গেলেন, তখন আপনি ৮ তলা বিল্ডিং এর ক্ষেত্রে যেটা করলেন, পিলার দিলেন না, ছাদ ঢালাই না, সরি পিলার না দিয়ে আর ফাউন্ডেশন না দিয়ে আপনি ৮ তলা বিল্ডিং তৈরি করতে চান। এখন এগুলো ছাড়া কি আসলে বিল্ডিং তৈরি করা সম্ভব? ৮ তলা বিল্ডিং পিলার ছাড়া তো সম্ভব না, রাইট? তো এই যে একটা বিল্ডিং এর স্ট্রাকচার হিসেবে পিলারটা যতটা ইম্পর্টেন্ট, ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য HTML ততটা ইম্পর্টেন্ট। তার মানে আপনি যতগুলো ওয়েবসাইটই দেখেন না কেন, HTML ছাড়া আপনার এটার কোনো অল্টারনেট সিস্টেম নাই। বিষয়টাকে বুঝতে পারছি? আপনার HTML লাগবেই। তো এই HTML-টা আমরা একটা বেসিক ধারণা নেব। শুধু HTML শিখলে কি হয়ে যাবে? শুধু HTML-ই সব আছে? না। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলো CSS। ওকে, এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি একটা বিল্ডিং বানালেন। আপনি কথা মতো একটা ফাউন্ডেশন দিলেন ৮ তলার, পিলার দিলেন, ছাদ ঢালাই দিলেন। এখন খুব ভালো সুন্দর একটা বিল্ডিং। আপনি যদি এখন চিন্তা করেন যে হ্যাঁ, আমি এখন এই বিল্ডিং এ মানুষ ভাড়া দেব। মানে থাকার ভাড়া দেওয়ার জন্য আ ভাড়া দিব। ঠিক আছে? ওকে। তো এখন কথা হলো আপনি যদি এখন চান ভাড়া দেওয়া হবে, এখন আপনি কি এটা ভাড়া পাবেন? পাবেন না। কেন পাবেন না? কারণটা হলো
এই বাসায় বা এই বিল্ডিংটাতে এখনো থাকার উপযোগী না, তাই না? থাকার উপযোগী কখন হবে? যখন আপনি ডেকোরেট করবেন, সাইড দেয়াল দিবেন, ইন্টারনাল যেসব ফিচার গুলো আছে আপনি সেগুলো যখন ইনক্লুড করবেন, কিচেন রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, রেস্ট রুম, তাই না? অনেক কিছু তো থাকে। সবকিছু যখন আপনি ইনক্লুড করে যখন আপনি বিষয়টাকে একবারে ওয়েল অর্গানাইজ করবেন, দেন গিয়ে আপনি ভাড়া পাবেন, তাই না? ভাড়াটিয়া পাবেন বা আপনি বসবাসের উপযুক্ত, আপনি নিজে সেখানে বসবাস করতে পারবেন। ঠিক ওইভাবেই আমাদের এই জায়গাটাও সেম। আপনি শুধুমাত্র HTML কে ব্যবহার করে একটা ওয়েবসাইট দাঁড় করালেন, কিন্তু সেটা বর্তমানে ক্লায়েন্ট উপযোগী না, মানে ক্লায়েন্ট পর্যন্ত উপযোগী না। এখন বর্তমানে ক্লায়েন্টের যদি কোনো আমি ক্লায়েন্ট এরিয়াটা যদি আমি এখন জানতে চাই যে ক্লায়েন্টের কিভাবে আপনি ওয়েবসাইটটাকে বিল্ড করতে চায়, তখন তাকে যে আমি একটা প্রজেক্ট অফার করব, তার জন্য CSS এর প্রয়োজন রয়েছে। তো CSS তাহলে করবেটা কি? সে আমার ওয়েবসাইটের স্টাইল শিট মেনটেন করবে, যে আমার ওয়েবসাইট দেখতে কেমন হবে, সে অনুযায়ী আমার ওয়েবসাইটের যে ব্লকগুলো থাকবে সেই ব্লকগুলোর কালার কি দিব, সেই ব্লকের মধ্যে যদি আমি কোনো লেখা ব্যবহার করি সেই লেখার ফন্ট কি হবে, তো অল ইন ওয়ান স্টাইল নিয়ে যত কাজ হবে সেটা CSS করবে। তো শুধু এই দুটো ল্যাঙ্গুয়েজই কি লাগে? আর লাগে না? লাগে। ঠিক আছে? তবে আমাদের ডিজাইনের দিক থেকে এই দুটো একেবারে বেসিক এবং ইম্পর্টেন্ট লাগবেই। এখন এখানে HTML5, এখানে CSS3, এগুলো কি? এগুলো হলো বর্তমানে লেটেস্ট ভার্সন। এখন বর্তমানে যদি আপনি HTML শিখেন, HTML5 ই ইউজ হচ্ছে। আপনি যদি আজকে CSS3 শিখেন, CSS3 মানে CSS ব্যবহার করেন বা শিখেন, CSS3 শেখা হচ্ছে। ক্লিয়ার? ওকে। তো আশা করি এই টপিকগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার। এখানে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন আসেন, এই HTML গুলো যদি আমি এখন ব্যবহার করতে চাই, আমি কোথায় ব্যবহার করতে পারবো? এখন আপনার কাছে একটা মানে একটা নলেজ আপনি পেয়েছেন যে হ্যাঁ, আমাকে HTML ব্যবহার করতে হবে। কোথায় করব? খুবই বেসিক কোয়েশ্চেন না যে ভাই আমার তো এটা করার মতো তো একটা স্পেস লাগবে, যেখানে আমি সুন্দরভাবে লিখতে পারবো, এই বিষয়গুলোকে প্রেজেন্ট করতে পারবো। তো সেজন্য আমাদের কিছু সফটওয়্যার দরকার, একটা কোড এডিটর। ঠিক আছে? এখন কোড এডিটরটা পাবো কোথায়? তো চলো আমি এখানে এটাও লিখে দিই, কোড এডিটর। যে আপনি যে কাজগুলো করবেন বা আপনি যে ক্রিয়াগুলো লিখবেন, সেগুলোর জন্য একটা কোড এডিটরের প্রয়োজন পড়বে। এখন কোড এডিটর পাবো কোথায়? এটা একটা সফটওয়্যার, এটাকে ডাউনলোড করতে হয়। কোথায় ডাউনলোড করবেন? আপনি এখানে যান, এখানে গিয়ে আপনি যে কোনো একটা কোড এডিটর লিখে সার্চ করেন, অনেকগুলাই আসবে। ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, W3 স্কুল, কোডপ্যান, নোটপ্যাড প্লাস প্লাস। তো এই যে এগুলো যেগুলো আছে ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো হলো বর্তমানে কোডিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় কিছু কোড এডিটর। তবে আমার সাজেশন হলো, আমাদের যেহেতু কোডিং এর উপর তেমন কোনো ক্লাসেস হবে না, জাস্ট একটা ক্লাস দুইটা ক্লাসই হবে, সেজন্য আমরা খুবই একটা মিনিমাল একটা কোড এডিটর ইউজ করব, সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। খুবই মিনিমাল, এটা 4 থেকে 5 এমবির হয়। অন্যান্যগুলা প্রায় 100-200 এমবি। ডাউনলোড করো, ইনস্টল করো, এটার ভিতরে ফাংশনালিটি দেখলেও মাথা ঘুরাবে। তো আমাদের তো আসলে কোডিং এর উপর এতটা ফোকাস না আমরা, তো সেক্ষেত্রে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা কি করে ফেলবো, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা আদায় করে নিব। তো এই যে, তাহলে আমরা কি একটা কোড এডিটরের নাম পেলাম, কি সেটা? নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা সার্চ করলাম, এই যে এখানে সুন্দর ডাউনলোডস অপশন আছে, আমি এখানে ডাউনলোডে চলে গেলাম, গিয়ে ওদের ক্রাইটেরিয়া গুলো আমি ফলো করি। ওকে, লেটেস্ট ভার্সন এই যে যেটাই আছে সেটাই জাস্ট খালি ক্লিক করে এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। আর কিছু না। সেটা কি বুঝতে পারছি? ডাউনলোড করার সাথে সাথে ক্লিক করেন, এই যে 5 এমবির একটা ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে, সরি 6.5 এমবির ফাইল। ওকে, ডাউনলোড হয়ে গেল। এবার ক্লিক করবেন, এই যে ক্লিক করেন, ইনস্টলেশনে চলে যাবে। এই যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ, এরকম একটা মেসেজ আসছে, আমি ইয়েস দিয়ে দিলাম। এরপরে এই যে ইনস্টল ল্যাঙ্গুয়েজ আমি ওকে দিলাম, এরপরে নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট। এরপরে এগুলোর কিছু দরকার নেই, ইনস্টল। এই যে আমাদের কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ফিনিশ করে দিলেই কি হয়ে যাবে, এই যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা রান হয়ে গেল। জটিল কিছু? ভ্যারি ইজি। ওকে, এখন আমি কি এখানে বসে আউজুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে দিলেই কি কাজ শুরু করবে? না। ফোল্ডার তৈরি করেছেন, সরি সফটওয়্যার তৈরি করেছেন, এখন আপনার নেক্সট টার্গেট হলো, মানে নেক্সট টাস্ক হলো ফোল্ডার তৈরি করা। কারণ আপনি ওপেনলি তো কোথাও লিখতে পারবেন না এখানে।
এখন ফোল্ডার কিভাবে তৈরি করবেন? ফোল্ডার আমরা সকলেই তৈরি করতে পারি খুব সহজে, রাইট? কিভাবে তৈরি করে? যেখানে আমরা ফোল্ডার তৈরি করতে মন চায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করি। আমরা এখান থেকে নিউ এই যে ফোল্ডার আছে এগুলো আমরা ইজিলি তৈরি করতে পারি। তাই না? তো আপনি এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি এখান থেকে একটা কি করলাম? ধরেন আমি একটা আ ফোল্ডার তৈরি করলাম। মাউসের রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। ফোল্ডার নাম কি দিলাম? ধরেন দিলাম হলো আমাদের ব্যাচ নাম্বারটাই দিলাম WP2504। ঠিক আছে? এই যে সেভ হয়ে গেল, একটা ফোল্ডার হয়ে গেল। যাক, তাহলে নেক্সট টাস্ক আমার ফোল্ডার তৈরি করাও হয়ে গেল। এখন কি করব? এখন যেটা করতে হবে সেটা হলো বাকি কাজগুলো আমরা এই যে নোটপ্যাড দিয়েই করব। ধরেন নোটপ্যাড আমি কেটে ফেলে দিছি। এখন আমি নোটপ্যাড পাবো কোথায়? আমাদের এখানে কিন্তু নোটপ্যাড পাইলে তো আলহামদুলিল্লাহ এই যে এখানে আছে। আপনি যখন ইনস্টল করবেন তখন ডেস্কটপে নোটপ্যাডটা সাধারণত চলে আসে। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি না আসে, যদি এখানে আমরা আসলে নোটপ্যাডটাকে দেখতে না পাই, তখন কি করবেন? তখন যেটা করবেন সার্চ করবেন। এই যে এখানে গিয়ে সার্চ করলে নোটপ্যাড, এই যে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। ইনস্টল যদি প্রপারলি হয় নোটপ্যাড প্লাস প্লাস ইজিলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে ক্লিয়ার? ওকে। নোটপ্যাড প্লাস প্লাস আমি পেয়ে গেছি। তো নোটপ্যাড প্লাস প্লাস আমি আরেকবার একটু ওপেন করি। এখন আমার বাকি কাজগুলো এখান থেকেই মেইনটেইন করব আমি। এখন আসেন, যেহেতু আমরা বলছি যে আমাদের এখন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, তো শুরুতে কোনটা? শুরুতে কি আমি সিএসএস ব্যবহার করব? গিয়ে আমি সিএসএস হুড়হুড় করে ব্যবহার করা শুরু করি না। সিএসএস কাজ আসবে যখন আমার এইচটিএমএল শেষ এরপরে। তো আমাদের আগে এইচটিএমএল শুরু করতে হবে। তো এইচটিএমএলটা কখন করব? ধরেন আমি এইচটিএমএল আসি। আমি এখন এইচটিএমএল এ কিছু লিখলাম। ধরেন ABCDEFGH। এখন আমি এইটার আউটপুট দেখতে চাই। এই যে এগুলো তো কোডিং, এটাও তো ল্যাঙ্গুয়েজ। আমি তো এটারও কাজ করছি। এখন এটার ইয়াগুলো আমি কিভাবে আউটপুটটা কিভাবে বের করব? এটার জন্য আপনাকে কি করতে হবে? সেভ করতে হবে। কি করতে হবে? ফাইলটাকে সেভ করতে হবে। যেমন এটা কোনো ফাইলই হয়নি এখনো। সেভ করার জন্য আমাদের এখানে এই যে ফাইল, এই যে এখান থেকে সেভ। শর্টকাট কি? কন্ট্রোল এস। আমি সেভ করলাম। এখন এই ফাইলটা তো আগে কোথাও সেভ হয়নি। সেজন্য সে বলতেছে ভাই ফাইলটা কি নামে সেভ হবে, কোথায় সেভ হবে? ঠিক আছে? এখন আমি যদি এখানে আসি, এই জায়গাটায় এসে আমরা ফোল্ডারটা কোথায় তৈরি করেছিলাম? ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমাদের এই যে WP এই যে 2504 ভিজিট করলাম। এরপর আমি ডিরেক্টলি সেভ করব না। এটা কিন্তু করা যাবে না। কারণটা হলো আমাদের যেই ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করব, HTML, সেই ফোল্ডারের যেই নামটাই আমি দেই না কেন, আমি এখানে হ্যালো দেই, পেস্ট দেই, যাই দেই না কেন, কিন্তু শেষে আমাকে .html এই যে এইটুকু আমাকে ব্যবহার করতেই হবে। কি করতে হবে? test.html. আপনি আগের যাই দেন কিন্তু শেষেরটা এটাই থাকতে হবে, এটাই হইতে হবে। এখানে কোনো কি নাই, এক্সেপশন নাই যে ভাই আমার HTML এ আমার কাছে টি টা ভাল লাগে, আমি টি টা কাইটা HTML দিয়ে দিই। না, এটা দিতেই হবে মাস্ট। ঠিক আছে? এখন এখানে তাহলে হচ্ছেটা কি? এই HTML দেওয়াটাই কেন দিতে হবে? এই HTML টা আসলে আমার ফাইলের কি? ধরো সহজ করে বলি, যদি এই ফাইলের লিঙ্গটাকে সে ইনশিওর করছে। ওকে, চলেন এটা একটু ক্লিয়ার করি। আমি এটাকে সেভ করি, হ্যাঁ? সেভ করলাম। আমাদের ডেস্কটপ ভার্সন আপনি এখানে একটু দেখেন, আমার এখানে অনেকগুলো ফাইল আছে। যেমন এই যেটা একটা ইমেজ, এখানে দেখেন ইমেজের নামের শেষে .png নামে একটা ফাইলের নাম আছে। আবার যদি এখানে দেখি .txt নামে একটা আছে। আবার যদি এখানে দেখি .txt নামে একটা আছে। আবার এখানে দেখেন .pdf নামে একটা আছে। এই যে নামের শেষে যে txt, pdf, jpg, কি এগুলা? এগুলো হলো এক্সটেনশন। মানে সহজ করে বললে বা বাংলা ভাষায় বললে ফাইলের লিঙ্গ ভেদ। এখন এটা কি একটা টেক্সট ফাইল কিনা, এটা কি একটা পিডিএফ ফাইল কিনা, এটা কে ইনশিওর করছে? আমাদের এই এক্সটেনশনটা। এখন আমি কিন্তু আমার এক্সটেনশন দেখতে পাচ্ছি। ইউজুয়ালি আপনি যখন ওয়েবসাইট নতুন বা আপনি যদি কম্পিউটার নতুন কাজ করেন, আপনার এক্সটেনশন এটা হিডেন থাকবে। এই যে দেখেন, এখন এক্সটেনশনের নামই নেই। এখন বুঝবেন কিভাবে? জাস্ট মাউসটা উপরে রাখলে এই যে টাইপ টেক্সট ডকুমেন্ট। ওকে, এভাবে আপনারা আইডিয়া করতে পারবেন। এই যে টেক্সট ডকুমেন্ট, এই যেটা হলো কি? এটা হলো পিএনজি ফাইল। এই যে দেখেন টাইপ পিএনজি ফাইল। এটা কি? টাইপ পিডিএফ ডকুমেন্ট। বিষয়টা বুঝতে পারছি?
আমাদেরকে কি করতে হবে? এই যে ফাইলের টাইপটা .html এই সেভ করতে হবে। এটা মাস্ট। এটা কোনো এক্সেপশন কিছু নাই। ঠিক আছে? ওকে, সেভ করলাম। এখন সেভটা হইলো কোথায়? আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে ওই যে দেখেন 2400 2504, এই যে এখানে টেস্ট নামে ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারটা অলরেডি অটোমেটিক্যালি কোথায় কানেক্টেড? অলরেডি আমাদের এই যে ইয়াতে কানেক্টেড হয়ে গেছে, একটা ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এই ব্রাউজারটা ক্রোম ব্রাউজার চুজ হয়েছে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করি, হ্যাঁ? আচ্ছা, ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। তো এখন আসেন, এই যে আমি যে এখানে দেখতে পারলাম বা আমি যে এখানে ডেটাগুলো লিখলাম, এই ডেটাগুলো দেখেন তো একটা ফাইল হিসেবে তৈরি হয়েছে এবং সেই ফাইলটা কিন্তু ক্রোমের সাথে কানেক্টেড। তো ক্রোমের সাথে কানেক্টেড কেন? আপনাদের ক্রোমের সাথে না হয়ে কিন্তু ডিফারেন্ট ইয়াতেও কানেক্ট হতে পারে। ঠিক আছে? আমি যদি এখানে এই যে অন্যান্য ইয়ার সাথেও কানেক্ট হতে পারে। এটা ক্রোম হইতে পারে হবে এমন না। যেমন অনেক সময় মাইক্রোসফট এজের সাথে কানেক্ট হইতে পারে। এই যে এরকম হইতে পারে। তো যদি এরকম হয় ভয় পাওয়ার কিছু নাই যে স্যারেরটা ক্রোমে হইছে, আমারটা মাইক্রোসফট এজ। একটা ব্রাউজারের সাথে এটা অটোমেটেডলি কানেক্ট হয়ে যাবে। তো আমি সহজতরভাবে ক্রোম ইউজ করি। এখন ক্রোম যদি আমি চেঞ্জ করতে চাই যে ক্রোম কিভাবে চেঞ্জ করব? খুবই ইজি। যেই ফাইলটার উপরে আপনি দেখতে চান সেই ফাইলের উপর মাউসের বাটন ক্লিক করবেন। এই যে প্রপার্টিস, আমার এখানে প্রপার্টিস, এখানে আপনারা উইন্ডোজ 10 ইউজ করলে প্রপার্টিস নিচে পাবেন। প্রপার্টিসে যাবেন, এই যে এখান থেকে ওপেন সুইট। এই জায়গাটায় আমি জাস্ট খালি ক্রোম চুজ করে আমি এখানে সেট ডিফল্ট এরপরে এপ্লাই ওকে করে দেব। এবং এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এই যে আমি এখানে যা লিখছি এই লেখাটাই এখন আপনি এখানে কিন্তু সিমিলারলি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এই যে। তো তার মানে আমি যে আউটপুটটা এখানে বা আমি যেখানে কোডটা লিখেছি, তো কিছু একটা লিখেছি। কোডিং না, বাট কিছু তো একটা লিখেছি। এই আউটপুটের রেজাল্টটা বা এই ইনপুটের যে রেজাল্ট সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা HTML শিখে ফেললাম না? তো চলেন সার্টিফিকেট নিয়ে কোর্স শেষ করে দেই। এটা হলো কি জাস্ট একটা বিগিনিং, আর এটা কোনো কোডিং এ শিখিনি আমরা। ঠিক আছে? তো এখন এই জায়গার HTML টা শুরু হবে এখন। ধরেন এখন HTML আমি কিছু লিখতে চাই, কিভাবে লিখবো? তো HTML এর জন্য আমাদের কিছু বেসিক কোডস আছে। যেমন আমি এখানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, স্ল্যাশ, গ্রেটার দেন। এই সিম্বল গুলো আমাকে অলওয়েজ ইউজ করতে হবে। যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? HTML কি একটা ল্যাঙ্গুয়েজ না? তো সেক্ষেত্রে প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই একটা কি আছে? একটা রুলস, রেগুলেশন, নিয়মাবলী রয়েছে। বিষয়টা বুঝতে পারছি? তো সেই রুলস, রেগুলেশন, নিয়মাবলীর জন্য HTML একটা রুলস আছে, সেটা কি লেস দেন, গ্রেটার দেন ব্যবহার করা। এরপর আমাদের কোডিং শুরু। যেমন এই যে এখানে আমি কি এটাকে শুধু খালিই রাখবো? না, এখানে আমি HTML শুরু করলাম, আমাকে এবার এখানে HTML এ শেষ করতে হবে। এই যে HTML শুরু করলাম, শেষ করলাম। ওকে? এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এটা লিখতেই হবে। এখন যদি বলেন যে ভাই এটা না লিখলে হবে না, না, না লিখলে হবে না। আপনাকে এটা লিখতেই হবে। এরপরে এইটার মাঝখানে এসে আমাকে অন্যান্য পার্ট গুলো লিখতে হবে। যেমন এই HTML এর ভিতরে কি আমি এখানে লিখবো কি হেড। আবার এখানে গেলাম, এখানে কি আমি লিখলাম হেড। ঠিক আছে? আবার যখন হেড পার্ট ক্লিয়ার, তখন আমি এখানে লিখবো বডি। আবার এখানে গেলাম, এখানে গিয়ে লিখলাম হলো বডি। এই যে এখন যে স্ট্রাকচারটা আমি বানালাম, সেই স্ট্রাকচারটা বানানোর মাধ্যমে আমরা কি করতে পারলাম? আমরা এখন আমাদের বেসিক স্ট্রাকচার যেটা একেবারে জিরো, সেই স্ট্রাকচার তৈরি করতে পারলাম। এখন HTML কেন লিখছি এটা ডেফিনেশন এভাবে না বলে আমি সহজ করে যদি বুঝাই দিই, HTML এর মাধ্যমে আমরা আমাদের কোডিং স্ট্রাকচারটাকে শুরু করেছি। এবং যখন আমরা কোডিং লিখি তখন আমাদেরকে দুটো ভাগে ডিভাইড করতে হয়। একটা হলো মাথার অংশ, একটা হলো বডির অংশ। আসেন একটা ওয়েবসাইট দেখাই। ধরেন এই যে আমাদের UI ল্যাবের ওয়েবসাইট, তাই না? এটা আমাদের ওয়েবসাইট না? অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এই যে ULB এর ওয়েবসাইটে সাদা অংশ যতটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা কি? সাদা অংশটা হলো বডি পার্ট। এই সাদা অংশটা কি? এটা হলো আমাদের বডি পার্ট। তাহলে এই হেড পার্ট কোথায় কাজ করে? এই যে উপরে যে ট্যাব বারে আপনি যে এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছেন, এই যে হোম, UI ল্যাব, আরেকটা লোগো আইকন দেখতে পাচ্ছেন। এই যে এই জিনিসগুলো যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কি? এগুলো হলো আমাদের হেড পার্ট। তার মানে যদি আমার এরকম একটা লোগো
এরকম একটা লেখা যদি আমাকে কি করতে হয়, ট্যাবের মধ্যে দিতে হয়। যেমন আমারটা দেখেন, আমারটা এখানে বডি পার্টে লেখা আসছে, কিন্তু উপরে দেখেন test.html এগুলো আসছে। এখন আমি যদি একটা সুন্দর লেখা রাখতে চাই, তখন আমাকে হেডের মধ্যে সেই লেখাটা চেঞ্জ করতে হবে। কিভাবে? সেটা করার জন্য আমাকে এখানে এই যে টাইটেল দিয়ে দিতে হবে, TITLE টাইটেল, এবং এটা এখানে গিয়ে TITLE টাইটেল। এখন এই টাইটেলটা গিয়ে আমাকে এখন লিখতে হবে যে হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড, যেটা ভালো লাগে, হ্যালো বাংলাদেশ, মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন। ওকে, যখন আমি এটা লিখলাম, আমাকে সেভ করতে হবে। আমি যতটাই এডিট করি না কেন, দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত সেভ করতেছি ফাইল থেকে। এই যে সেভের শর্টকাট কি, কন্ট্রোল এস। আমি বারবার এটাকে কন্ট্রোল এস ব্যবহার করে আমি কিন্তু এটাকে সেভ করতেছি। ঠিক আছে, সেভ করতে হবে। সেভ করলেন, রেজাল্ট পান নাই, কারণ এটাকে রিফ্রেশ করতে হবে। এই যে রিফ্রেশ করলাম, আমার এখন এটা কি হয়ে গেল, ফাইলটা আপডেটেড কন্টেন্টটাকে আমি এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে হেড পার্ট ক্লিয়ার। এখন আইকন দেওয়া যাবে না, দেওয়া যাবে, তবে আইকন দেওয়ার জন্য আরো কিছু বিষয় বুঝতে হবে, সেটা আমরা আজকে না হোক নেক্সট ক্লাসে করবো। এখন আসে না, বডি পার্টে যা কাজ আছে সেগুলো আমরা করতে পারবো খুবই সহজে। ওকে, হুম, HTML 6টা পার্ট, বুঝি নাই 6টা পার্ট কোন দিক দিয়ে। ওকে, আচ্ছা, এবার আসেন বডি পার্টটা আমরা যদি একেবারে বেসিক লেভেল দিয়ে শুরু করি। বডি পার্টটা ধরেন কি কি লাগতে পারে, অনেক ধরনের কন্টেন্টও লাগে। ঠিক আছে, তারপর আমি জাস্ট খালি একটা ধরেন একটা বেসিক ব্লগ সাইট যদি আমি এটা অ্যাজ এ ইয়ে হিসেবে চেক করি, যে এটাকে যদি অ্যাজ এ সামনে রেখে যদি কাজ করতে চাই, তাহলে আমি ধরেন ডেইলি সান নামে একটা ওয়েবসাইট আছে, নিউজ পেপার সাইট আর কি। ধরেন এই ডেইলি সানের মধ্যে আপনারা যদি কোন একটা ব্লগে ভিজিট করেন, ধরেন এই যে এটা, ঠিক আছে, একটা ব্লগ সাইটের মধ্যে হেডলাইন থাকে মাস্ট, ছবি থাকে একটা, এরপরে কি থাকে, কিছু কন্টেন্ট থাকে, তাই না? তিনটে জিনিস তো মাস্ট। এই যে হেডলাইন, আপনি যে আপনার একটা ওয়েবসাইটে হেডলাইন ইউজ করবেন, এই হেডলাইনের জন্য কিন্তু একটা কোডিং লিখতে হয়। এই যে এগুলো সবগুলো কিন্তু এক একটা কোড, কমান্ড, প্রম্পট, ট্যাগ, যে যেটাকে মেনশন করে। ঠিক আছে, এইটা হলো সেটা। তো এখন আসেন, আমি এখানে যদি কোনো প্রম্পট দিতে চাই, কি লিখবো? আমার এখানে লিখতে হবে কি, এই যে H1, এটা কিসের জন্য? এটা হলো আমার হেডিং এর জন্য। ঠিক আছে, H1 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন যে লেখাটা আমি লিখেছি সেই লেখাটা আমি মাঝখান দিয়ে দিলাম। এই যেটা হলো হেডিং নাম্বার 1, সেভ করলাম। এখন যদি আমি একটু আমার ওয়েবসাইটে যাই, এই যে রিফ্রেশ করি, হেডিং 1 এর জন্য আমার এই ডেটাটা চলে আসছে। সুন্দর। ওকে, এখন হেডিং এর কি আর কোনো ফরম্যাট আছে কিনা, যে মানে শুধু H1 কি একটাই, না আরো আছে? আনসার হলো আরো আছে। আপনি এখানে ডুপ্লিকেট করে এই যে 2 H2 আছে, আবার H2 এর পরে 3 4 5 6, আমি এগুলো সবগুলো লিখে ফেলি আগে। ঠিক আছে, এই যে টোটাল 6টা আছে হেডিং। টোটাল কয়টা? 6টা। এরপরে কিন্তু আর নাই। এখন যদি বলেন যে না স্যার আমি এখন 7 নম্বরও বানাবো, লাভ নেই, হেডিং 7 বলতে নেই, 6টাই আছে। তো এখন দেখা যাচ্ছে যে হেডিং 1 থেকে 6 এর মধ্যে পার্থক্যটা কিসে? সাইজের পার্থক্য। আপনার এখানে একটা সাইজের তফাৎ, তারতম্যটা বুঝতে পারতেছেন, যে এখানে কিছুটা জিনিসের যেগুলো সাইজ অনেক বড়, আবার কিছু জিনিস যেগুলো সাইজ একবারে ছোট। তো শুধু কি সাইজেরই তারতম্য আছে, আর কি কোনো পার্থক্য নাই? আছে, আরো অনেকগুলো পার্থক্য আছে, তবে আমাদের জন্য এতটুকু পার্থক্যটাই এনাফ। ঠিক আছে, তো এখন আমার ক্ষেত্র বিশেষে যেটা লাগবে, যদি আমার H1 লাগে আমি H1 রাখবো, বাকিগুলোকে আমি রিমুভ করে দিলাম। তো আইডিয়া নিলাম যে আমার এখানে কি আছে, আমার এখানে অনেকগুলো হেডিং এর কনসেপ্ট আছে। এবার আসেন, আমি ইমেজ একটু পরে নিই, ডিসক্রিপশনটা নিই। ধরেন এই যে ডিসক্রিপশনটা, এই যে কপি করলাম। কপি করার পরে এখন আমি ডিসক্রিপশন লেখার জন্য কি লিখবো, এটার জন্য কমান্ড লিখতে হবে। এই যে এখানে ডেসক্রিপশনের জন্য লিখতে হয় পি। পি এটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম হলো প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি এটাকে কপি করে পেস্ট করলাম, সেভ করলাম। আউটপুটে গিয়ে যদি আমি একটু চেক করি, আমার এখানে দেখেন যে লেখাটা এখানে দেখানো হয়েছে, এই যে 19 হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালস, 19 হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালস, সেই লেখাটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এই যে সুন্দর। কিন্তু এখানে বিষয়টা হলো এই যে, এখনই যদি বলতে পারেন যে ভাই এখানে লেখাটা কত সুন্দর দেখতে, পড়তে ভালো লাগতেছে,
লেখাটার সাইজটা একটু বড়। এই লেখাটা দেখতে অনেক বিরক্তি লাগতেছে। একেবারে মানে ওই পিঁপড়া, পিঁপড়া টাইপের লেখা হয়ে গেছে। সাইজ অনেক ছোট হয়ে গেছে। এখন এই যে এই জায়গাগুলোতে যদি আপনি এখন কথা বলতে চান যে ভাই এখন সাইজ বড় করেন, ওইটাই কার কাজ? সিএসএস এর কাজ। তো তার জন্য আমাকে তাহলে সিএসএস জানতে হবে। তো আমরা আপাতত এইচটিএমএল আবার ফেরত আসি। ধরেন দেখেন অ্যাডভাইজার্স, এটা কিন্তু লেখার পরে এখানে লেখাটা ব্রেক, এরপরে লেখা নাই, এরপর নিচে চলে আসছে। আমি এখন এইভাবে কিভাবে ব্রেক নিব অ্যাডভাইজারের পরে, যে ভাই লেখাটা আমার নিচে আসতে হবে? আমি ইন্টার প্রেস করলে কি কাজ করবে? ধরেন আমি এখানে ৩-৪টা ইন্টার প্রেস করলাম, সেভ করলাম, রিফ্রেশ করে কি চেঞ্জ করবে? চেঞ্জ হয়েছে? কিছুই হয়নি। তার মানে আমি যদি এখানে ইন্টার নেই, আমি যদি ২ কন্টেন্টের মাঝখানে অতিরিক্ত স্পেসও নেই, এগুলার কোনো কাজের না। তার মানে কোড এডিটর শুধুমাত্র কোড লেখার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এখানে আমি ইন্টার প্রেস করব, সে আমাকে আমার রেজাল্টে গিয়ে দেখাবে যে ইন্টার একটা ইউজ হবে। এটা আসলে কোড এডিটর কনভার্ট করতে পারবে না। আমার যদি একটা অতিরিক্ত স্পেস লাগে, অতিরিক্ত ইন্টার লাগে, সেটা আমাকে কি করতে হবে? অতিরিক্ত ইন্টারের জন্য আমাকে ইন্টারেরও কোড আছে, সেই কোডটা ইউজ করতে হবে। সেই কোডটা কি? বিআর, লাইন ব্রেক। ঠিক আছে? যখন আমি অ্যাডভাইজারের পরে লাইন ব্রেক নিলাম, এখন যদি আমি রিফ্রেশ করে এই যে দেখেন অ্যাডভাইজারের পরে লেখাটা লাইন ব্রেক করে নিচে চলে আসছে। তো তার মানে আমার একটা লাইন ব্রেক দরকার, সেই লাইন ব্রেকটাও কি আমাকে কোডিং দিয়ে লিখতে হচ্ছে। এরপরে এই যে দেখেন ক্রাইমস কমিটেড, তো আমার এগুলোর জন্য এই যে ক্রাইমস, এখন আমি যতগুলাতে দরকার আমি এই যে ক্রাইমস এর মধ্যে দিয়ে দিলাম, কমিটেড এর মধ্যে দিয়ে দিলাম, কপি পেস্ট করে দিলাম আর কি। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন আমার লেখাগুলা এখানে কি হয়ে গেছে? এখন ছোট হয়ে গেছে। সরি, মানে লাইন বাই ব্রেক হয়ে গেছে। তাই না? অনেক সুন্দর না? এখন আসেন আমি একটা ইমেজ আনতে চাই। এখন ইমেজ যদি আনতে চাই তাহলে কি করব? ইমেজ আনতে চাইলে ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে ইমেজ আনবো। ইমেজ আনার কি অনেকগুলা ইন্টারনাল ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? ইমেজ ডাউনলোড করে ইউজ করার একটা বিষয় আছে। আমি এত ক্রাইটেরিয়াতে না গিয়ে একবারে বেসিক বা একটা ইজিয়েস্ট প্রসেস ইমেজ কিভাবে আনা যায় সেটা যদি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেখানে ইমেজ লাগবে, ধরেন হেডলাইন আর প্যারাগ্রাফের মাঝখানে আমার একটা ইমেজ লাগবে। আমি এখানে একটা ব্রেক নিয়ে ইমেজ ট্যাগ নিলাম। ঠিক আছে? এখন ইমেজ ট্যাগ লিখলাম, সেভ করলাম। এক্সপেক্ট যদি করি যে ইমেজ চলে আসবে, তাহলে এটা একটা ভুল ধারণা। ইমেজ কিন্তু আসবে না। কেন আসবে না? ইমেল না আসার কারণ হলো আমার ইমেজ ট্যাগ লিখেছি ঠিকই, তবে ইমেজ ট্যাগ দ্বারা আমি কোন ইমেজকে উদ্দেশ্য করছি এটা কিন্তু আমি এখনো ক্লিয়ার করে বলি নাই। তার কারণে ইমেজটা আসতেছে না। এখন যদি আমার যে ইমেজটা লাগবে সেই ইমেজটাকে আমাকে ক্লিয়ার করে বলতে হবে। ঠিক আছে? যেমন এই যে সামাদ সাহেব বলেছে সোর্স, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে? তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে ইমেজের মধ্যে যেহেতু আমাকে একটা স্পেসিফাইড বলে দিতে হবে যে আমার এই ইমেজটাই লাগবে, তো সেহেতু আমাকে এখানে আরেকটা জিনিস অতিরিক্ত লিখতে হবে, সেটা হলো সোর্স। এখন দেখেন নতুন একটা ফরম্যাট শিখলেন। এতক্ষণ আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে এই কাজ করে নিচ্ছিলাম, আদায় হয়ে যাচ্ছিল। এখন ইমেজ আনতে গিয়ে আমাকে ইমেজ কোডের ভিতরে আরো কিছু সাজেস্টেড কোড আমাকে ইউজ করতে হচ্ছে। এখন এটা কেন? ওয়েল, সহজ করে যদি আমরা বলতে চাই, আমরা এখন যে প্রসেসটা ইউজ করছি যে সোর্স, এটা হলো সাপোর্টিভ ট্যাগ বলা যায় অথবা অ্যাট্রিবিউট ট্যাগ বলা হয়। সবসময় ট্যাগ নিজে স্বয়ংসম্পূর্ণ হয় না। যেমন এই যে আমি H1 কে বলছে আমার হেডিং লাগবে, সে কি আমাকে হেডিং দিছে না? এই ক্ষেত্রে কি কারো কোনো সাপোর্ট লাগছে? লাগে নাই। প্যারাগ্রাফের ক্ষেত্রেও কারো সাপোর্ট লাগে নাই। কিন্তু ইমেজ আমাকে সে স্বয়ংসম্পূর্ণ তার সাপোর্টটা সে দিতে পারছে না। যার ফলে আমাকে এখন কি করতে হচ্ছে? তার থেকে বলছে ভাই তোমার যেহেতু তুমি নিজে একা পারতেছো না, দাও তোমাকে আমি আরেকটা ট্যাগ দেই, এই যে সাপোর্টিভ ট্যাগ। এইটাকেই মূলত আমরা অ্যাট্রিবিউট বলি। আর অ্যাট্রিবিউট লিখতে হয় কিভাবে? এই যে ইকুয়াল ডাবল কোটেশনকে ব্যবহার করে। এখন এই ডাবল কোটেশনের মাঝখানে আমাকে এখন কি করতে হবে? আমার যে ইমেজটা দরকার, ধরেন এই ইমেজটা আমার পছন্দ, আমি এই ইমেজটাকে এই যে ক্লিক করলাম, মাউসের একদম ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেসটাতে ক্লিক করে দেন আমি কি করলাম, এই যে ওই লিঙ্কটা, এটা একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। আউটপুটে যদি এখন চেক করেন, দেখবেন যে আমার হেডলাইনও আসছে, ইমেজটাও চলে আসছে, সাথে কন্টেন্টটাও চলে আসছে। তাহলে এখন ইমেজটা কিভাবে আসছে? এই ইমেজটা আমি জাস্ট খালি ওদের থেকে রেফারাল হিসেবে ইউজ করছি। ঠিক আছে? এখন যদি বলেন যে ভাই আমি এটা ডাউনলোড করে ইউজ করতে চাই, তাহলে আগে ডাউনলোড করতে হবে সেভ ইমেজেস। এখন ডাউনলোড করে কিন্তু আপনি এটাকে যত্র তত্র রাখতে পারবেন না। এটাকে কোথায় রাখতে হবে? এটাকে রাখতে হবে ওই যে আমি যে একটা ফোল্ডার বানিয়েছিলাম না, মনে আছে? ডেস্কটপে যাবেন,
এরপরে এই যে আমাদের যে এই যে WP2504 এইখানে গিয়ে আমাদের ইমেজের একটা নাম দিতে হবে, যে কোনো নামে, হ্যালো ইমেজ। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম। এই যে হ্যালো ডট জেপিজি ইমেজের নাম। তো এখন যদি আমি চাই ওই ইমেজটা, এখন আমার ডাউনলোডের ইমেজটা কোথায় আছে, আছে কিনা চেক করে দেখি, এই যে আছে না। তাহলে এখন আমি কি করব, সেম ইমেজ সোর্স থেকে আমি আবার কপি করে আমি আবার পেস্ট করলাম। এখন আর আমার ইউআরএলটা লাগবে না, এই জায়গাটায় আমি এখন কি করব, ইমেজের নামটা দিয়ে দিব, জাস্ট হ্যালো ডট জেপিজি। যখন আমি এই দুটো করলাম তখন দেখেন এটা হলো আমার ইমেজ নাম্বার 1 এবং এই যে দেখেন ইমেজ নাম্বার 2। তাহলে ডাউনলোড করে ইমেজ কিভাবে ইউজ করতে হয় সেটাও বুঝলাম, আর ডিরেক্টলি ডাউনলোড না করেও আমি লিংক ব্যবহার করে কিভাবে ইমেজ আনতে হয় সেটাও বুঝলাম। এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো আমাদের এখানে ইমেজগুলোর সাইজগুলো তুলনামূলক অনেক বড়। ইমেজের সাইজ ছোট করা যাবে। এটার জন্য আরেকটা সাজেস্টেড ট্যাগ লাগবে, অ্যাট্রিবিউট লাগবে, সেটাও আমি লিখে দিলাম উইথ। এই যে এখানে লিখে দিলাম। এখন ওইখানে আমি উইথ কত দিব, ধরেন 250 300 একটা অ্যামাউন্ট দিবেন। ওকে, এই যে অ্যামাউন্ট দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখন এটার রেজাল্টটা চেক করি, এই যে দেখেন ইমেজ নাম্বার 2 নাম্বারটা দেখেন মাত্র 250 তে চলে আসছে, আর এই ইমেজটা এত বড় হয়ে গেছে। এখন যদি আমি ওইটাতেও সেম কাজটা করি, যেমন আমি এই জায়গার উইডথটা টেনে আমি যদি এই জায়গাটাকে কপি করে আমি এখানেও দিয়ে দিই, সেভ করি, দেখেন দোনো ইমেজ আমার ছোট ছোট হয়ে গেছে। তার মানে শুধু আমি যে অ্যাট্রিবিউট হিসেবে যে শুধু আমি একটা পার্টি ইউজ করতে পারবো এটাও না, অ্যাট্রিবিউট হিসেবে আমরা আরো অনেক কোনো কন্টেন্টও আমি ইউজ করতে পারবো যদি আমরা চাই। ওয়েল, আজকের জন্য এতটুকুই। আমাদের আরো অনেকগুলো টপিক আলোচনা করার একটা প্ল্যান ছিল, বাট যেহেতু আজকে আমরা একটু দেরিতে শুরু করছি, নামাজের ব্রেক ছিল, নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ 6টা বাজে শুরু করলে আমরা ইনশাল্লাহ বাকি টপিকগুলো ক্লিয়ার করতে পারবো। এই যে এগুলো আজকে এগুলো ধরতে পারিনি। তো আমাদের নেক্সট তাহলে হোমওয়ার্কটা কি থাকবে, আমাদের হোমওয়ার্কটা কি হবে? তো যদি আমরা একটু হোমওয়ার্ক জানতে চাই, সেটা হলো যে যা করেছি ওয়েব ডিজাইন করার জন্য বা HTML ব্যবহার করার জন্য আমাদের যে পিসিটাকে যতটুকু রেডি করেছি ততটুকু রেডি করবেন। রেডি করে যতটুকু আমি আউটপুট এনেছি, মানে একটা হেডলাইন, একটা ইমেজ আর একটা বডিতে আমি কিছু কন্টেন্ট লিখেছি, ততটুকু আউটপুট আপনারা নিয়ে লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন। ওকে, এখন আসেন আপনাদেরকে অ্যাটেন্ডেন্সের ইয়েটা আমি একটু দেখিয়ে দিই। আপনাদের কিন্তু প্রতি ক্লাসে অ্যাটেন্ডেন্স হবে। ওকে, তা আপনাদের অ্যাটেন্ডেন্স মনে হয় ইয়া করা হয় নাই, আমি একটু অ্যাটেন্ডেন্স ইয়াটা তৈরি করে ফেলি, একটু দাঁড়ান। 2504। এখন যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে রাখেন, আমি কোশ্চেন গুলো নিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি আগে দেখি এটাকে ইয়া করা যায় কিনা, ফর্মটা ফিল আপ করা যায় কিনা। আচ্ছা, হ্যাঁ, ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এই যে অ্যাটেন্ডেন্স কি লিখবেন আবার একটু বুঝিয়ে দিই। এই যে দেখেন আপনার নাম আর মোবাইল নাম্বার, কোনটা কোনটা ভর্তির সময় যেভাবে দিয়েছিলেন, যেটা দিয়েছিলেন, এই দুটো জিনিস আপনাকে একটু ক্লিয়ার করে লিখতে হবে। ঠিক আছে, ভর্তির সময় যে অ্যাটেন্ডেন্স দিয়ে, সরি, যেটা দিয়েছিলেন সেটা দিবেন, এবং ভর্তির সময় যে নামটা দিয়েছিলেন, যেভাবে নামটা লিখেছিলেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি কনফিউশন থাকে যে ভাইয়া ভর্তির সময় কোনটা দিয়েছিলাম আমার তো মনে নাই, তাহলে এখন হয়তোবা তো অপশন তো থাকবে যে হয়তোবা একটা দিয়েছেন, বা ধরেন আপনি 2 নাম্বার ইউজ করেন, দুইটা নাম্বার ইউজ করেন, হয়তোবা নাম্বার 1 অথবা নাম্বার 2 যে কোনো একটা তো দিয়েছেন। তখন যেটা করবেন এখানে কমা দিয়ে দুইটা নাম্বারই ইউজ করবেন, বা সরি সরি কমা দিয়ে না, এই ফর্মটা দুইবার ফিল আপ করবেন। কয়বার? এই ফর্মটা দুইবার ফিল আপ করবেন। বিষয়টা বুঝতে পারছি? এক নাম্বার ওই নাম্বার 1 দিয়ে, আরেকবার নাম্বার 2 দিয়ে, তাতেই হবে। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।
ওকে, এবার আসেন কোয়েশ্চেন। হ্যাঁ, এ বি সামাদ। আনমিউট করে কথা বলতে পারবেন। জি স্যার, হ্যাঁ স্যার বল। বলছিলাম স্যার যে ওই হোমওয়ার্কটা জমা দিব কিভাবে? আচ্ছা, হোমওয়ার্ক জমা দেওয়ার বিষয়টা আপাতত হোমওয়ার্ক তৈরি করেন। এখনো তো হোমওয়ার্ক আমরা কমপ্লিট করি নাই, আমাদের টপিক ক্লিয়ার কাভার হয় নাই, ফুল হয় নাই। তো টপিক নেক্সট ক্লাসে যখন ক্লিয়ার ফুল হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ হোমওয়ার্ক একসাথে দিয়ে দিব। আপাতত ঠিক যতটুকু আছে, দেখিয়েছি ততটুকু নিজে বানিয়ে রাখেন। ওকে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাদের কোশ্চেন নাই, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, লেফট নিতে পারেন। হয়ে গেছে আমাদের আজকের ক্লাস এতটুকুই। ওকে, সপ্তর্ষি। আনমিউট করে কথা বলতে হবে, হ্যাঁ। স্যার লিফট নিলাম স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সপ্তর্ষি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমডি নাহিদ। ওকে, হ্যালো স্যার, আমি কথা বলতে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আদাব স্যার। হ্যাঁ আদাব স্যার, হ্যাঁ তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে এই যে মানে আমরা যে ওই ওয়ার্ডপ্রেস নিয়ে শিখতেছি, যে ওয়ার্ডপ্রেসটা তো আমরা এটা কিভাবে আমরা ইনস্টল করব কিংবা কোথায় পাবো, কিভাবে মানে আমরা তো মানে কোনো ওয়েবসাইট নাই, তা আমরা কিভাবে করতে পারি, কিংবা আপনাদের মাধ্যমে আমরা কোনো কম দামে কোনো ওয়েবসাইট কিংবা মানে ক্রয় করে প্র্যাকটিস করতে পারবো কিনা, এই ধরনের কিছু ইনফরমেশন চাইছিলাম আর কি। আচ্ছা, আজকে তো আমরা শুধু HTML শিখেছি, ওয়ার্ডপ্রেস এখনো ধরি নাই। ইনশাল্লাহ হ্যাঁ, আমাদের নেক্সট রবিবার ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস হবে। নেক্সট আচ্ছা ক্লাসও আচ্ছা আমরা HTML নিয়ে কিছুটা আলোচনা করব, CSS আলোচনা থাকবে। নেক্সট রবিবার ওয়ার্ডপ্রেসের একবারে জিরো থেকে বাকি আলোচনাগুলো থাকবে। ইনশাল্লাহ নেক্সট রবিবারের ক্লাসে আপনার কোয়েশ্চেন গুলো আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা ওই ওকে আলোচনাগুলো করবো। ওকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এমডি নাহিদ। জি আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার স্যার হচ্ছে ওই যে এইচটিএমএল যা শিখলেন মানে ওই হেডের যেটুকু আমাদেরকে ওইটুকু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ বুঝি নাই। আপনার হচ্ছে এইচটিএমএল যে কোডটা করলেন, ফার্স্টে ওই যে আপনার এইচটিএমএল লিখলেন, তারপর হচ্ছে স্পেস দিয়ে হেড করলেন, ওইটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? হ্যাঁ এটা হ্যাঁ, বেসিক এই স্ট্রাকচার, এটা আপনাকে করতেই হবে। তো এটা আপনি এটা মুখস্থ করতে হবে না যে এখন আপনি খাতা কলম নিয়ে বসে বসে HTML এরপরে হেড লিখতে হয়, এরকম না। জাস্ট খালি আপনার মাথায় রাখতে হবে। 5-6 বার প্র্যাকটিস করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা জটিল কিছু না। আর আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, হুম। এমএসটা ওই যে নিলেন, এটা হচ্ছে একটা সাইডে, তারপর হচ্ছে আমি লেখাটা যদি মনে করি যে এমএস এর মাঝখানে নিব, এইগুলো কিভাবে করতে হবে? এগুলো সব CSS দিয়ে করা হবে। ও CSS, আচ্ছা, আমরা তো আজকে CSS ধরি নাই। জি জি জি। ওইটা দিয়ে আচ্ছা, জাস্ট আমি হচ্ছে লেখাগুলো আর কি মানে সিরিয়ালি সাজাইতে পারবো, মানে লেখা হোক আর এক্স্যাক্টলি, এমএস হোক যেটা আছে। স্ট্রাকচারটা। জি জি, ঠিক আছে স্যার। ওকে ওকে। স্যার আমি হচ্ছে নাম কি দিয়েছিলাম এটা মনে নাই, আমার নাম হচ্ছে অভি, তো আমি কি অভি দিয়ে আচ্ছা, ফর্মটা পূরণ নামটা করে দিব? প্রবলেম নাই, নাম যেটাই দেন, কিন্তু মোবাইল নাম্বারটা ইয়া করতে হবে, যেটা দিয়েছেন সেটাই ঠিক দিতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, শারমিন সুলতানা শেলি। ভাইয়া এই অ্যাকাউন্টটা আসলে আমার আম্মার নামে হয়ে গেছে, তো চেঞ্জ করতে পারতেছি না নামটা। ওই জিমেল প্রশ্ন চেঞ্জ করে হচ্ছে, নেন। আমি হোয়াটসঅ্যাপে ফর্ম দিয়েছি অনেকবার, ফোন বলতে মেসেজ দিয়েছি, একটু আগেও দিলাম স্যার লিখে। আমি একটা হোস্টিং নিতে যাচ্ছি গত 3 দিন যাবত। তা আপনি আমার হোস্ট সাজেস্ট করেছিলেন, প্রাইস রেট অনেক হাই ওদের যা দেখলাম। না তো। তো আপনি একটু সাজেস্ট করে যান, মানে আমি এখনই হোস্টিং কার্ড থেকে নিতে চাই, আপনি কি প্রেফার করেন ই কমার্সের জন্য? আজকেই নিতে যাচ্ছি। আচ্ছা, আসলে গত 3 দিন ধরে কার নিব জন্য? আপনার সাথে কথা বলছেন আর কি। কার আমার জন্য? জন্য ই কমার্স সাইট, আচ্ছা, আমার ই জন্য। কমার্স করবেন। আচ্ছা, আপনার কি সি প্যানেল নিয়ে আগে থেকে ধারণা আছে? স্যার একেবারেই নিউলি, জাস্ট আপনার সাথে কাজ করতে করতে আমার এটা তৈরি করে ফেলবো আর তাহলে কি। কাজও আপাতত করা আমি হলো। হোস্টিং এর সাজেস্ট করবো না, আপাতত নেওয়ার দরকার নাই। আচ্ছা, এই যে আপনি আমার হোস্টার থেকে এই যে বাজেট হোস্টিং, এই যে এখান থেকে ক্লাউড ওয়েব হোস্টিং, বাজেট হোস্টিং, জি। এরপরে ক্লাউড, হুম, জি এই যে প্রতি মাসে 50 টাকা, এটা দিয়ে শুরু করতে পারেন। স্যার, পরবর্তীতে চাইলে এটা আপগ্রেড করতে চাইলে এখান থেকে হ্যাঁ হ্যাঁ, হোস্টিং কার্ডে মুভ করা যাবে বলে। অবশ্যই ভাই করা যাবে। আমি আমার ইউজ করতেছি প্রতি তাহলে মাসে আমি 50 শুরু টাকা করি। আসে না, বেশি আসে।
জানি আমি বেশি আসে কারণ এখানে ওনারা আপনি শুনেন আমি বলে দিই। এখানে প্রতি জিবি ডিস্ক 50 টাকা। পরবর্তীতে আপনার ব্যান্ডউইথ আছে, ডেটাবেস যতগুলো খরচ করবেন। স্যার কারণ তাহলে একটা কি ডোমেইন ওদের থেকে নিয়ে নিব স্যার? এক জায়গা থেকে নিয়ে নিলে ভালো। আমি বলি যেমন আমার যদি আমারটা দেখেন আমি কত টাকা খরচ করি। যেমন আমি আজকেও পেমেন্ট করেছি। আমার ২ টা ডোমেইন এটার আন্ডারে কাজ করে। আমারও দুটো ডোমেন আছে। আবার ২ টো ডোমেইনের আন্ডারে সাবডোমেইন আছে। আবার সাবডোমেইনের আন্ডারে ডেটাবেস আছে। তো যদি আমার আমার যদি পেমেন্ট হিস্টরি দেখেন, এই যে আমার এই যে ৳৫০ প্রথম মাসে গেছে, পরবর্তী ৩ মাসে ৳১৪৫, ৳১৬৫, ৳১69। তো সব স্যার মিলে একবার ৳২,০০০ একটু টাকার মধ্যে হয়ে যাবে। একটু দেখাই দিন, ১-২ মিনিট লাগবে মনে হয় স্যার, একটু দেখাই দেন যে আবার কিভাবে নিব এটা একটু আসসালামু দেখাই দেন। আলাইকুম স্যার। তাহলে আমি এক কাজ করি স্যার, আপনার কোন স্যারের জানি? শারমিন স্যারের। আপনার নামটা কি স্যার? শারমিন আবির সুলতানার আবির যিনি স্যার, আবির স্যার। আবির আবির। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। তাহলে আবির স্যার, তাহলে আপনি এক স্যার কাজ করেন। আপনি আমাকে আজকে 11:30 বাজে একটা কল দিয়েন। ডিরেক্ট কল WhatsApp এ। নাম্বার তো আছে, রাইট? জি স্যার, জি স্যার। তাহলে আপনি ওই না স্যার, নাম্বারে কল নাম্বারটা পাই না আপনার স্যার, আব্দুল্লাহ নাম্বারটা ভাই, দিলে স্যার ভালো হতো। শিডিউল, আমাদের স্যার জন্য একটা শিডিউলটা হোয়াটসঅ্যাপ লক গ্রুপ করলাম করেন। স্যার। আমাদের যোগাযোগটা ভালো হবে, সমস্যার সমাধান হবে। একজন করে আবু সাইদ স্যার, আমি একটু আপনাকে নিচ্ছি। স্যার শিডিউলটা লক করি তাহলে আমি ১১টা বাজে। 11টা না 11:30, কারণ আমি 10টার দিকে বেরোলেও বাসায় ঢুকতে 11:30 বাজবে। ওকে স্যার, ওকে স্যার। 11:30, হ্যাঁ? আচ্ছা, ওকে। হ্যাঁ, মাসুম বিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু মানে আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছিলাম। আমার এখানে আমি মেইনলি ভর্তি হয়েছি স্যার, আমার একটা ওয়েবসাইট আমি মানে বানাইছি অর্ধেক, আর এটা হয়তো বা ফুল করে নিব, যে কারো কাছে হয়তো বা স্যার আপনার কাছে আমি আশ্রয় নিতে পারি। দেন আমি মূলত আমার এই যে নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এটা যাতে পরিচালনা করতে পারি এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, ওয়েবসাইট দিয়ে, আমি এই জন্য মূলত এখানে আসছি স্যার। তো এটা কি এখান থেকে সম্ভব স্যার, হ্যাঁ, মানে এটা শেখা? সম্ভব। হ্যাঁ, সম্ভব। স্যার কাইন্ডলি আপনার যদি নাম্বারটা দিতেন তাহলে হয়তো বা আমি আপনার আমি চ্যাট সাথে একটু বক্সে পরে দিয়ে দিছি কথা বলে অলরেডি। নিতাম। চ্যাট বক্স অলরেডি আছে। আচ্ছা, যাদের টপিক মধ্যে কোয়েশ্চেন থাকবে তারা একটু আগে বলি, হ্যাঁ? ওকে, মাসুম বিল্লাহ। আচ্ছা, আবরার শাহরিয়ার। ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ইউআই ল্যাবের যে ওয়েবসাইটেও তো এই কোর্সটা দেওয়া আছে। তো ওই কোর্সে এনরোলমেন্ট করতে গেলে কি আমাদেরকে আবার পেমেন্ট করতে হবে? আপনি তো অলরেডি কোর্সে আছেন। আচ্ছা, মানে হ্যাঁ কিন্তু অ্যাক্সেস পান নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, আপাতত অ্যাক্সেসটা ইম্পর্টেন্ট না। আমরা নেক্সট ক্লাসে অ্যাক্সেস নিয়ে আলোচনা করবো, যেহেতু আমার নিজেরই অ্যাক্সেস নেই। তো সেক্ষেত্রে আমি না, চেক করতে কারণ কেন পারতেছি না কার বললাম আছে কার যে নেই। কারণ ওইখানে দেখলাম যে অনেকগুলি প্রি রেকর্ডেড ভিডিও থাকবে, তো ওগুলি আর কি এই জন্য আর ওটা কি আমি জিজ্ঞেস। আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব এখন, যেহেতু এখন আমাদের এখনো আমার নিজেরই অ্যাক্সেস নেই, আমি কিভাবে সাবমিট করবো? তো সেজন্য আমি এগুলো আপাতত আপনাদের যে গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপটা আমি জি দিয়ে দিব। আপাতত ওইটার মধ্যেই কাজ করেন, বাকি সবগুলো আমি ইনশাল্লাহ আমি যখন অ্যাক্সেস পাবো এরপর আমি নিজে আপনাদেরকে গাইড করে দেবো, আর এর মধ্যে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন, সমস্যা হবে না। জি, থ্যাংক ইউ। মাসুম বিল্লাহ। মাহমুদুল কবির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমাদের অর্গানাইজেশনাল ওয়েবসাইট এবং ই কমার্স সাইট, এই দুইটা সাইট কি দেখাবেন স্যার? অর্গানাইজেশন তো এটা আসলে কোন একটা সার্ভিস অফার করবে তারা, বা এনজিও টাইপের কাজ, তো ওগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। আমরা আসলে কি করবো জানেন, আমরা আসলে মাদার পার্ট গুলো ক্লিয়ার করবো, এলিমেন্টর ক্লিয়ার করবো। এলিমেন্টর ক্লিয়ার করলে দেন এলিমেন্টর মাধ্যমকে ব্যবহার করে আপনি যে প্রসেসে আপনার ওয়েবসাইটকে দরকার হবে সেইভাবে বিল্ড করতে পারবেন, এরকম করে কাজ স্যার করবো। এমনিতেই প্রজেক্ট যে কোনো একটা মানে পোর্টফোলিও বা ই কমার্স প্রজেক্ট একটা থাকবে, ফুল সাইট এরকম টোটাল স্যার? 6টা প্রজেক্ট থাকবে। প্রজেক্ট গুলো কারিকুলামের মধ্যে আছে, আপনি একটু একটা একটা করে কারিকুলাম ভালোভাবে পড়লে আপনি আইডিয়া পেয়ে যাবেন। জি স্যার, আমি দেখেছি স্যার, একটু স্যার সংক্ষেপে স্যার, সেটা হচ্ছে যে মানে প্রজেক্টগুলো স্যার আপনি ক্লাসে কি ডিটেলস সব দিয়ে দেখিয়ে দিবেন হ্যাঁ, মনে হয় স্যার, এটাই তো? ক্লাসে আমি করাবো। জি থ্যাংক ইউ। শুভ জি দাস। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ।
আচ্ছা, হাফিজ দেওয়ান। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ, 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 আমি শুনতে পাচ্ছি। স্যার আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি তো বলেছেন একজনকে, সম্ভবত আবির ভাইকে বলেছেন। আমার রিকোয়েস্টটা হচ্ছে যে প্রত্যেক দিনের মানে রেকর্ডের যে ক্লাসটা আছে, আর আপনার গত ইউ লেভেল এক্সেস করতে পারতেছেন, তো ওইটারও রেকর্ডেড ক্লাস যদি আপনি ওই ফেসবুকে দিয়ে দেন কাইন্ডলি, তাহলে আমরা স্টাডি করতে পারলাম এবং আছে। জি, আমাদের একটা আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। হ্যাঁ, আমাদের তো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে বুধবার অবশ্য, আগের ক্লাসে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ইজি করে দিই। সেটা হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে প্রবলেম হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার শেয়ার হয়, যার কারণে অনেকের পার্সোনাল কিছু প্রায় কমিউনিকেশনের কারণে শেয়ার হয়ে যাওয়ার কারণে স্যার কিছু এটা আমরা প্রবলেম হয়। পার্সোনালি খুলছি। স্যার আমরা একটা ইন্টারনাল গ্রুপ খুলে নেই না, আমরা যারা স্টুডেন্ট আছি, কারণ হ্যাঁ, আমরা কাজের এটা ক্ষেত্রে এটা অনেকে আপনাদের উপরে, হ্যাঁ, আটকে তবে যেতে আমি পারে। অফিসিয়াল ভাবে মেসেঞ্জার গ্রুপটাই কন্টিনিউ হবে। এটা যদি আপনারা করেন, অফিসিয়াল এটা না আপনাদের স্যার, উপরে। এটা আমাদের খোলা হয়েছে, আমরা সবার কাছ থেকে পারমিশন নিচ্ছি, বলছি যার সমস্যা হবে না আব্দুল্লাহ ভাই, আমরা তো ওই যে 2503 কোর্সটাতে কিন্তু আমি আছি, ওটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে রাসেল ভাই আমাদের ভালো সাপোর্ট দিচ্ছেন, ওখানে কিন্তু আছি 2503-এ এইচটিএমএল অ্যাডভান্স, ওটাতে কিন্তু আছি, ওটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। অনেক কিছু স্টুডেন্টরাই পারে, যেখানে আমরা সমস্যার সমাধান করলে সাথে ভাই সাথে কাইন্ডলি এসএমএস একটু শেয়ার দিলেই করবেন কাজ হোয়াটসঅ্যাপ হয়ে নাম্বারটা বা যাচ্ছে। গ্রুপের অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিবেন এখানে। আচ্ছা, ওকে, আরেক মিনিট। এখানে আবু সাইদ স্যার যেটা বলতেছে সেটা হলো অন্য ব্যাচের। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নিজস্ব কোনো নাই, আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি প্রয়োজন মনে হয় আপনারা তৈরি করে নিবেন, এটা আপনাদের উপরে। তবে এখানে আমি একটু অ্যাওয়ার করে দিচ্ছি, সেটা হলো যে আপনাদের এখানে নাম্বার যেহেতু শেয়ার হবে, আর নাম্বার শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক কিছুর পার্সোনাল ইনফরমেশনও শেয়ার হচ্ছে। তো যারা সেনসিটিভ স্যার প্রিভিয়াস তো বিষয়গুলো সব নিয়ে মানে আরো 3টা কোর্স করলাম এক আমি মিনিট। সেই লেভেল, ওইখানে তো স্যার ছিল। আচ্ছা, ওকে, আমাকে একটু শেষ করতে দেন। সেটা হলো যে থাকে, সবগুলোতে থাকে, কিন্তু এটা পার্সোনালি মেইনটেইনড হয়। ঠিক আছে? দেখা যাচ্ছে হয়তোবা স্যার নিজেরা মেইনটেইন করে, তবে অ্যাওয়ার করে দেয় সবাইকে। যাদের প্রবলেম হবে তারা যেন ওইটাকে ইগনোর করে। তবে অফিসিয়াল ভাবে মেসেঞ্জারটাই রান করবে। ওকে? আচ্ছা, টপিক ক্লিয়ার করে নেই। কোয়েশ্চেন গুলা, টপিক ওয়াইজ কোয়েশ্চেন গুলা থাকলে সেগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, রায়না 1967 শুনতে পাচ্ছেন? রায়না? আচ্ছা, আহাদুজ্জামান খান। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আমার কোশ্চেন হচ্ছে, তারা আচ্ছা, ওয়েবসাইট রায়না তৈরি শেষ করা আর করুন। ওয়েবসাইট ডেভেলপ করা দুইটা কি একই জিনিস স্যার? না, অনেক হ্যালো, পার্থক্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হলো যে আমি তো আসলে এর আগে যে ক্লাসগুলি আমি সব মিস করেছি। তো অনেক সিস্টেমই আমি হয়তো ফলো করতে পারিনি। আজকের ক্লাসটাও আমি অনেক দেরিতে জয়েন করে লিঙ্ক আমি পাইনি। তো এখন হলো যে অ্যাটেন্ডেন্স শিট যেটা, সেটা আমি কোথায় গিয়ে এটা করবো, আমি এটা আসলে বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটের জন্য লিংক দেওয়া হয়েছে, এই যে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে দিন, তাতে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আর ক্লাসগুলোর রেকর্ডগুলো আমি গ্রুপে পোস্ট করে দিব, সেই গ্রুপ থেকে সবগুলো ক্লাস অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অলরেডি আপনি জয়েন্টও আছেন, জি ফেসবুক গ্রুপ। জি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা হলো, আরেকটা থ্যাংক ইউ। কোয়েশ্চেন যিনি করলেন, ডেভেলপমেন্ট ডিজাইনের মধ্যে পার্থক্য। অনেক পার্থক্য আছে, তবে এটা আজকে নয়, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করে ক্লিয়ার করে নিব, ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, ফাইরুজুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ডোমেন নেয়া আছে, আমি হোস্টিং নিতে চাচ্ছিলাম, আপনি যেটা দেখিয়েছেন ওটা থেকে। ইম্পর্টেন্ট এখনই নিতে হবে এরকম টাইপের, নাকি না পরে নিলেও চলবে? স্যার আপনার সাথে সাথে আমি একটা ওয়েবসাইট প্র্যাকটিস বিল্ড করবেন, করতে তাই তো? তাহলে জি স্যার। 3-4টা ক্লাস ওয়েট করেন, কারণ এখন নিবেন, নিয়ে কাজ নাই করতে পারলে তার নেওয়ার কোনো লাভ নেই। তো 3-4টা ক্লাস জি ওয়েট করেন, আমি যখন ডোমিনেশন দেখাবো তখন ক্লিয়ার বুঝে গেলে তখন নিতে পারবেন। অনেকের খুবই আর্জেন্সি থাকে, সেজন্য অনেকেই বলতেছে ভাই আমার ইনস্ট্যান্ট লাগবে। ওকে? না আচ্ছা, স্যার, হ্যাঁ, আমার প্র্যাকটিসের জন্য স্যার। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। অজয় অজয় রয়। স্যার টাইটেলটা ডুপ্লিকেট কিভাবে করেন একটু বুঝতে পারেন, একটু স্যার বুঝে দিয়ে দিন স্যার। টাইটেল টাইটেলটা ট্যাগটা ডুপ্লিকেট হলো কিভাবে করলেন? আমাদের হেড ট্যাগের মধ্যে যে কাজগুলো হয় সেগুলোর মধ্যে আমাদের টাইটেল হলো একটা পার্ট।
আমি আরেকবার দেখা দিই। জি স্যার, এটা ডুপ্লিকেট মানে একটা ডুপ্লিকেট কপি কিভাবে করলেন এটা একটু দেখা দিবেন। হ্যাঁ, ডুপ্লিকেট। হ্যাঁ জি, ডুপ্লিকেট কিভাবে করলেন? হ্যাঁ, টাইটেলটা। এই যে টাইটেলটা ডুপ্লিকেট না, আমি পুরোটাই লিখছি এটা। হ্যাঁ, এটা আমি পুরোটাই হাতে লিখছি। এটা কিন্তু ডুপ্লিকেট হয়নি। মানে বারবার কপি পেস্ট যেভাবে করে এভাবে আপনি ডুপ্লিকেট করলেন, সেটা কিভাবে? যদি চান ডুপ্লিকেট করতে কন্ট্রোল ডি আছে, এই যে টুই, কন্ট্রোল ডি। ও আচ্ছা, এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, শুভ। আচ্ছা, শুভর নেট আপনার মাইক্রোফোন সমস্যা মনে হয়। আমরা আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, আহাদুজ্জামান খান। আমাদের এই কোর্সের মাধ্যমে আমাদেরকে কি ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হবে নাকি শুধু থিম কাস্টমাইজেশন শেখানো হবে স্যার? থিম কাস্টমাইজেশন। শুধু শুধু থিম কাস্টমাইজেশন? হ্যাঁ, শুধু থিম কাস্টমাইজেশন। আর থিম কাস্টমাইজেশনের যতগুলো টুল লাগে সবগুলো। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আসসালামু রাইসা হাবিবা। স্যার কাল ওই যে আপনার হোমওয়ার্কটা কিভাবে পাঠাবো? হোমওয়ার্ক এখন আপাতত পাঠানোর দরকার নেই। যেটা বানিয়েছি বা যেটা দেখিয়েছি সেটাই আগে মেক করেন। জাস্ট এটা প্র্যাকটিস করে রাখেন। নেক্সট ক্লাসে পুরোটা হোমওয়ার্ক হবে। পুরোটা হোমওয়ার্ক দিয়ে দিলে দেন আপনি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে সবাইকে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।